হাই এভরিওয়ান, আমি সৌরভ। কিংবদন্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আজ কিংবদন্তি চ্যানেলে আপনাদের জন্য একটি দুর্ধর্ষ রোমাঞ্চকর উপস্থাপনা নিয়ে আমরা হাজির হয়েছি। এই গল্পের প্রথম পর্যায়ে আমরা হিন্দু ধর্মের অতি পরিচিত ও প্রচলিত কুম্ভ মেলার উল্লেখ পেয়েছি, যা প্রতি 12 বছর অন্তর গঙ্গা, যমুনা, সরস্বতীর নদী সঙ্গমে অনুষ্ঠিত হয়। গত বছর মানে 2025 সালে 144 বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। কথিত আছে, কুম্ভের জলে স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, পূর্ণ অর্জন করা যায়। সেই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি আন্তর্জাতিক স্তরের বিভিন্ন নেতামন্ত্রী, স্বনামধন্য মানুষ সহ সেলিব্রিটি, সাধারণ মানুষের উপচে পড়া ভিড় হওয়াটা স্বাভাবিক। কিন্তু এরই মধ্যে জানা যায়, শিখ সম্প্রদায়ের মানুষজন পাকিস্তানি জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই জমায়েতে ব্লাস্ট করার পরিকল্পনা করছে, যার ফলে কোটি কোটি মানুষের প্রাণ যাওয়ার আশঙ্কা করেছিল দেশের প্রতিরক্ষা দপ্তর। প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতীয় চিফ স্বয়ং রাজা কৃষ্ণন ও তার টিমের কাছে এখন এই ব্লাস্ট আটকানো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাবো রাজা কৃষ্ণন স্যার কিভাবে এয়ারফোর্স, নেভি এবং ড্রোনের মতো উন্নতি প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই মিশন এগিয়ে নিয়ে যান। শুরু হতে চলেছে আজকের নিবেদন, শুভ্রা রায়ের কলমে, অপারেশন কুম্ভ। 7ই জানুয়ারি 2025, রাত 2টো, বঙ্গোপসাগর, ভারত সীমান্ত, বিশাখাপত্তনম। শীতের রাত। বাইরের পৃথিবীর সাথে জলের তলার পৃথিবীর মিল নেই কোথাও। এখানে শীতের বিকেলের মতো কুয়াশার পাতলা পরত ছড়িয়ে থাকে সবসময়। বঙ্গোপসাগরের বুকে ভারত সীমান্ত বরাবর অদৃশ্য একটা পাঁচিল তৈরি হয়ে আছে অন্যান্য দেশের থেকে ভারতবর্ষকে আলাদা করতে, আর তার নাম ইন্ডিয়ান নেভি। এই মুহূর্তে ভারতের বিভিন্ন প্রান্তে জলের তলায় তটস্থ হয়ে জেগে আছে বেশ কিছু শক্তিশালী সাবমেরিন আর নেভির অফিসারেরা। তাদের অস্বাভাবিক শান্ত অবস্থান যেন বুঝিয়ে দিচ্ছে এটা আসলে শান্তি নয়, বরঞ্চ ঝড়ের আগের নিস্তব্ধতা। বিশাখাপত্তনম পোর্ট থেকে বেশ কয়েকশো কিলোমিটার দূরে তেমনই গোটা তিনেক সাবমেরিন টহল দিচ্ছে জলের অতলে, নিয়মিত টহলদারি। তবুও কোনো লুকিয়ে রাখা রহস্য যেন ছড়িয়েছিল প্রত্যেকটা অফিসারের চোখে মুখে। রাত তখন 2টো। রাতের ফার্স্ট শিফট চেঞ্জ হয়েছে কয়েক ঘন্টা আগে। সামনের মনিটরে চোখ রেখে বসে আছেন স্টেয়ারম্যান আরুষ চৌহান। একটু দূরেই একটা চেয়ারে বসে বসে কয়েকটা ম্যাপ দেখছিলেন জাহাজের ক্যাপ্টেন। চারিদিকে নিস্তব্ধ অন্ধকার। জলের সবজেঠে নীল রঙের পরত সরিয়ে এদিক ওদিকে আছড়ে পড়ছে জোরালো হলদেটে আলো। হঠাৎ করেই যেন ভূমিকম্প হয়েছিল। কয়েক সেকেন্ডের জন্য একটা মৃদু কম্পন অনুভূত হয়েই মিলিয়ে গেছিল সাবমেরিনের মেটালিক বডিতে। আর নিজের চেয়ার ছেড়ে আচমকাই উঠে দাঁড়িয়েছিল ক্যাপ্টেন রিয়াস চ্যাটার্জি। না, অভিজ্ঞতা বলছে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়নি, বরং এর কারণ অন্য কিছুই। দুরন্ত গতিতে একটু সামনের দিকে বসে থাকা স্টেয়ারম্যানের দিকে এগিয়ে গিয়েছিল রিয়াস। সামনের মানুষটা নিজেও তখন চোখের সামনে থাকা বড় স্ক্রিনের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। রিয়াস কিছু বলার আগেই বলে উঠেছিল, ন্যাচারাল ক্যালামিটি নয় ক্যাপ্টেন, এটা ইটস অ্যান অ্যাট্যাক। হয়তো সিরিয়াস কিছু নয়, তবে আমাদের কোনো কিছুর জন্য ওয়ার্ন করলো বোধ হয়। মিসাইল? কাইন্ড অফ ক্যাপ্টেন। লো ক্যাটাগরির কোনো টর্পেডো। ব্যালিস্টিক মিসাইল হলে আমাদের কিছু করার থাকতো না ক্যাপ্টেন। আঘাত করতে নয়, কারো নজর আমাদের উপর আছে সেটা বোঝাতে চাইছে হয়তো। নাহলে তো এতক্ষণে রেডার কনফার্ম করেনি? করেছিল, তবে ততক্ষণে ওটাকে ডিফিউজ করার জন্য রেডি ছিলাম আমরা। চিন্তার কিছু ছিল না। কিন্তু অদ্ভুতভাবে লোকেশনটা আমাদের থেকে বেশ দূরে ছিল। শুধুমাত্র আমরা বুঝতে পারবো
এত দূরত্ব মেনটেন করে আমাদের সীমানার বাইরে কাজটা হয়েছে, যেন ইচ্ছে করে দেখানোর জন্যই কাজটা করেছে কেউ। এত লো রেঞ্জ টর্পেডো কাজের সময় তো ইউজ হয় না ক্যাপ্টেন, চেক করে দেখুন তো। স্ক্রিনে কিছু জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল রিয়াজ, তারপর আবার নিজের জায়গায় গিয়ে বসে বলেছিল, ওকে ফাইন, কাজ করো তোমরা, বাকিটা দেখছি আমি। নজর রাখতে দাও, আমিও দেখি কত দূর যেতে পারে। স্যার, আমরা কি কিছু করব না ডিফেন্সের জন্য? এখন নয় চৌহান, সময় এলে ডিফেন্স নয়, এটা কি করব? এখন খেলা দেখার সময়, ঠান্ডা মাথায় সেটাই দেখো। ওরা চাইছে আমরা আসল কাজটা ভুলে গিয়ে এইসব দিকে মন দিই, আর সেটাই তো করা যাবে না। না, গো ব্যাক টু ইউর সিট, বাকিটা দেখছি আমি। ওকে? ইয়েস স্যার। 7ই জানুয়ারি 2026, কানাডা, রাত 9টা। ল্যাপটপ নিয়ে কাজ করছে 1 বছর 24-এর মেয়ে। ধবধবে গায়ের রং, এক পিঠ বাদামি চুল, ফর্সা হাতের আঙুলগুলোতে শক্ত কড়া পড়া দাগ জলজল করে ফুটে আছে। আর সেটা দেখেই বোঝা যাচ্ছে শিল্পীদের মতো লম্বা আঙুলগুলো শুধুমাত্র শৌখিন কিবোর্ডের ওপরেই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে এমন নয়, এর বাইরেও আরও অনেক কিছু করতে পারে এই হাত। কানাডার এক মাল্টিন্যাশনাল কোম্পানির আইটি সেক্টরে বেশ উঁচু পদেই কাজ করে নূরজাহান আক্তার। বহু বছর হলো কানাডাতে রয়েছে। তার বাবা ডাক্তার, কাজের সূত্রেই প্রবাসী। সেখান থেকেই পড়াশোনা, বড় হওয়া, প্রায় সব কিছুই নূরের বিদেশের মাটিতে। পেশায় ইঞ্জিনিয়ার নূর নানা ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত ছিল কলেজের সময় থেকেই। তখনই আলাপ হয় আমিনা আর তুরিনের সাথে। সময়ের সাথে সাথে বুঝতে পারে যে মুল্ককে ওর আব্বুজান খুব একটা পছন্দ করতো না, যে দেশের ছায়া ওর শরীরে পড়তে দেবে না বলেই পাকিস্তান ছেড়েছিলেন তিনি, সেই দেশের আসলেই তার নিজের লোকজনের দরকার। হিন্দুরা বারবার ওদের হিস্সার জমি, শান্তি সব কিছু কেড়ে নিয়েছে। দরকার হলে ওদের লড়াই করে হলেও সেই সব কিছু ফেরত নিতে হবে হিন্দুস্তানের লোকজনের কাছ থেকে। তবেই তো একদিন পাকিস্তানও বিশ্বের দরবারে জায়গা করে নেবে, একদিন শান্তিতে ঘুমাবে ওর দেশের লোকেরা। তারপর থেকেই নূরের একটাই মাকসাদ, পাকিস্তানের জন্য কিছু করা। আর এই পথে এগিয়ে যেতে খোদার বান্দার মতোই ওর জীবনে এসেছিলেন ওর ইনসানি জগতের আল্লাহ তাআলা। বাড়ি ছেড়ে কাজের সূত্রে ও বহু বছরই বাইরে রয়েছে, আর কাজের সময়টা বাদ দিলে নিজের সবটুকু ঢেলে দিয়েছিল নিজেকে তৈরি করার জন্য। যে মাকসাদ পুরা করার জন্য এতদিন অপেক্ষা করে এসেছে ওরা, আজ সেই কাজ আঞ্জামের দিকে এগিয়ে যাচ্ছে একটু একটু করে। একটা প্রাইভেট মেল আইডি থেকে একটা মেইল ঢুকেছিল নূরের ল্যাপটপে। আইডিটা অন করতেই ওপাশ থেকে একটা মেসেজ খুলেছিল। সেটা মন দিয়ে পড়ে নিয়ে তারপরেই একটা ফোন তুলে নিয়ে নির্দিষ্ট একটা নাম্বার ডায়াল করেছিল মেয়েটা। সালাম ওয়ালাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম, সব খैरियत? জি, এখনো পর্যন্ত জনাব সব ঠিকই আছে। ও কুত্তাগুলো কিছু বুঝেছে? না, তেমন কোনো ইনফরমেশন নেই। এখনো সব আমাদের প্ল্যান মাফিকই হচ্ছে জনাব। আর ওই খালিস্তানি পিল্লাগুলো যেভাবে বলেছিলাম সেভাবে বুঝেছে কি, নাকি এখনো নাচানাচি করছে? না জনাব, ওরা এখন আমাদের কথায় উঠবে আর বসবে। যে খালিস্তানের স্বপ্ন ওরা দেখছে, আমাদের চোখ দিয়ে ওটাকে ইনকার করা সহজ নয়। বহুত খুব মেরা বাচ্চা, আল্লাহ মেহেরবান। আমরা এবার আমাদের মাকসাদ পুরা করবই। জি জনাব, ওদের ছেলেরা পৌঁছে গেছে জায়গায়, নজর রাখছে ইন্ডিয়ার পোষা কুত্তাগুলোর উপরে। তবে আপনি চিন্তা করবেন না, এবার আমাদের আর কেউ আটকাতে পারবে না। আমাদের লোক কখন যে ওদের মাঝে মিশেই ওদের শিকার করবে, ও হারামিরা সেটাও বুঝতে পারবে না। আমরা সবাই তৈরি আছি জনাব, আপনি ফিকর করবেন না। ইনশাল্লাহ, সবার এত কোশিশ কখনো বেফালতু হবে না। আমরা মাকসাদ ঠিক পুরা করব। তা যাওয়ার বন্দোবস্ত সব ঠিকঠাক হয়ে গেছে তো? জি জনাব,
পরশুই আমরা রওনা দিচ্ছি। নিজের হাতে ওই কাফেরদের কফন বেঁধে আসবো আমি। আমি না থাকলেও যেন ওরা বাঁচতে না পারে সেই ব্যবস্থা আমি করে যাব। সাব্বাস, জান ঠান্ডা হয়ে গেল শুনে। মনে রাখবি বাচ্চা, কুরবানি কখনো বিফল হয় না। আল্লাহ সব দেখছেন। এই কুরবানির জন্য তোকে জান্নাত আদা করবেন উনি। তো শুধু নিজের মকসদটা ঠিক রাখ। জি জনাব, খুদা হাফিজ। ফোন রেখে চোখ বন্ধ করে পুরনো আরাম কেদারার ওপর শরীরটা ছড়িয়ে দিয়েছিল মোহাম্মদ রহিম আক্তার। বিড়বিড় করে খানিকক্ষণ কিছু একটা কথা নিজের মনে আওড়ে একটা অট্টহাসি হেসে উঠেছিল লোকটা। সেই কোন ছোট বয়সে আজাদ পাকিস্তান আর তার জন্য জীবন কুরবান করে দিতে আইএসআইতে তিনি যোগ দিয়েছিলেন। সে কথা মনে পড়লে মনে হয় যেন 2 দিন আগের কথা, অথচ মাঝে কতগুলো বছর পেরিয়ে গেছে। কিন্তু মনের মতো একটা আঘাতও করে উঠতে পারেননি পাশের মুলকটার ওপর। তবে এতদিনে সুযোগ এসেছে আবার। 1000 নয়, কোটি কোটি কাফেরের লাশ বিছিয়ে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে ওরা আসলে কতটা শক্তিশালী। আগে তো শুধু কাশ্মীর লক্ষ্য ছিল, দিন দিন সেই ইচ্ছেটা আরও বড় হচ্ছে। আর তার জন্য সবচেয়ে আগে দরকার হিন্দুস্তানিদের বিশ্বাসের ভিত নড়িয়ে দেওয়া। কাফেরদের নাম নিশানা এই দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারলে হয়তো একটু সুকুন মিলতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি সেটা হওয়া সম্ভব নয়। তাছাড়া দলে লোক বাড়ছে। এই সময় দাঁড়িয়ে নিজের জায়গা পাকা করে রাখতে হলেও তো কিছু কেরামতি দেখাতে হবে। সামনের প্রজেক্টটা এই মুহূর্তে রহিমের তুরুপের তাস। একসাথে হিন্দুস্তান জ্বলবে, কাফেরগুলো মরবে, আর সাথে সাথে নিজের রাজগদ্দিটা আরো একটু পোক্ত হবে। আরে সিয়াসাত চাইলে সেটা কি এমনি এমনি পাওয়া যায়? যুদ্ধের দরকার হয়। খুন চায় সিয়াসত প্রতিদান হিসেবে, আর দরকার হলে রহিম সেটাই করবে। আইএসআইয়ে রহিমের জায়গা সে কাউকে নিতে দেবে না, আর না তো কাফেরগুলোকে শান্তিতে থাকতে দেবে ও। অন্তত রহিম বেঁচে থাকতে তো কখনোই হবে না সেটা। অক্টোবর 2024, নিউ দিল্লি। খাওয়া দাওয়া সেরে বেডরুমে না গিয়ে স্টাডিতে গিয়ে বসেছিলেন রাজা কৃষ্ণন। সামনে নবরাত্রি, তারপর দীপাবলি। বাড়িতে জোর কদমে গোছগাছ চলছে। সেসব করে মিসেস ঘুমিয়ে যাওয়ার পর নিজের কাজ নিয়ে বসেছেন উনি। কদিন পর ছেলেমেয়ে দুটো বাড়ি ফিরবে। একটা বড় লিস্ট ধরিয়ে দিয়েছেন মিসেস কৃষ্ণন। কাল সকালে সবকটা জিনিস আনানোর ব্যবস্থা করতে হবে। একটা জিনিস যদি এদিক থেকে ওদিক হয় তাহলে পাকিস্তানিদের বদলে পদ্মিনী কৃষ্ণনের হাতেই হয়তো নিধন হতে হবে ওনাকে। হোলসেল রেটে দেশের মিনিস্টারদের সামলানো গেলেও হোম মিনিস্টারকে বোধহয় সমস্ত পুরুষ মানুষই একটু ভয় পায়। তবে একটাই চিন্তা, ছেলে মেয়ে দুটো চলে এলে সব কাজ আর বাড়ি থেকে অপারেট করা সম্ভব হবে না। এই অকেশনের টাইমে বেশি নাইট শিফট করা মানেই গৃহে বিশ্বযুদ্ধ অনিবার্যভাবেই লাগবে। এই সব সমস্যা কি করে সামাল দেবেন ভাবছিলেন রাজা কৃষ্ণন। আর ঠিক তখনই বেজে উঠেছিল তার ফোনটা, ঠিক 2 বার। ছোট্ট ফোনটা পরপর 2 বার মিসড কল হতেই মুখটা শক্ত করে মিসড কল আসা নম্বরটাতে কল ব্যাক করেছিল ভদ্রলোক। ছিমছাম সাজানো বাড়িটা স্টাডি রুমে বসে রাত 2টোর সময় বোধহয় এই ফোনটার অপেক্ষায় তিনি ছিলেন। কল ব্যাক করার প্রায় সাথে সাথেই ওপাশ থেকে রিসিভ হয়েছিল ফোনটা। সালমান খান দাবাং কবে রিলিজ করছে হে ঠাকুর? अरे हम क्या जाने साहब, सब तो भाईजान की मर्जी है। রং সময় হলেই লাগবে। কোডগুলো মিলে যেতেই গলাটাকে যতটা সম্ভব গম্ভীর আর চাপা করে কৃষ্ণান জিজ্ঞেস করেছিলেন, নতুন খবর আছে কিছু? ইয়েস স্যার। এনিথিং সিরিয়াস? বিষয়টা বেশ ভাবাচ্ছে স্যার। খবর আছে অন্যভাবে অ্যাটাকের প্রিপারেশন চলছে। এনি ডিটেইলস ইনফরমেশন?
এতদিন পর্যন্ত যা হয়েছে সেগুলোর বর্ডার এরিয়া কিংবা কোনো মেট্রোপলিটন সিটিতে। এবার ওরা চাইছে অ্যাটাকটা এমন কোথাও করতে কিংবা এমন কোনো সময়ে করতে যাতে বিষয়টা আরও বড় সংখ্যক মানুষের চোখে পড়ে। সাধারণ মানুষের চোখ এড়িয়ে যেটা কিছুতেই যেন ধামাচাপা দিতে না পারে গভর্নমেন্ট। বেশি একটু ডিটেলসে ব্রিফ করো। ওরা তো সবসময় এটা চায় ইন্ডিয়ান সিটিজেন যাতে শারীরিকভাবে নয় মানসিকভাবে ইনসিকিউর ফিল করে। এক্ষেত্রে নতুন কি করবে? আগে যা ফান্ডিং জুটতো কুত্তাগুলোর, সেটা নিয়ে বর্ডারে যুদ্ধ আর এদিক ওদিক ব্লাস্টিং ছাড়া বেশি কিছু করতে পারতো না। এই সময় দাঁড়িয়ে চীনের আন্ডার ওয়াটার প্রিপারেশনটাও কিন্তু বেশ ভালো। ওরা কোনোভাবে সেদিক থেকে কিছু প্ল্যানিং করেছে। নেক্সট অ্যাট্যাক যতটা সম্ভব মনে হচ্ছে জলে হবে, এবং ইনফরমেশন বলছে সেটা বঙ্গোপসাগর উপকূল অঞ্চল দিয়েই হবে, এবং পরের অ্যাটাকটাও ওদিক থেকেই আসবে। শুধু বুঝতে পারছি না, যদি কোনোভাবে সি এরিয়া ওরা ক্রস করেও যায় মানলাম, তাহলে নেক্সট অ্যাটাকটা কোন টাইমে করলে বিষয়টা বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন হবে। আর কোথায় করতে চাইছে সেটাও তো বুঝতে পারছি না, কারণ উপকূলবর্তী অঞ্চলে যদি কিছু করেও বিষয়টা ততটাও গুরুত্ব পাবে না। তার মানে ওদের টার্গেট এরিয়া অন্য কোথাও। অন্য কোথাও মানে লোকেশনের কোনো হিন্ট পাওয়া গেছে? এক্স্যাক্টলি নয়, তবে সমুদ্রের সাথে লিঙ্ক আছে এমন কোথাও যেখানে জলপথ ইউজ করেও অ্যাটাক করতে পারবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, ওরা বারবার কিন্তু কোটি কোটি মানুষের কথা বলছিল। সামহাও মুম্বাই রিলেটেড কোথাও কি? নবরাত্রি হোক কিংবা ক্রিসমাস বা নিউ ইয়ার ইভ, কোটি কোটি মানুষ জলের কাছাকাছি ওখানে পাওয়া ইম্পসিবল। অ্যাকচুয়ালি জলের কাছাকাছি এমন কোনো জায়গা নেই ইন্ডিয়াতে, যদি না তেমন কোনো অকেশন থাকে সেলিব্রেট করার মতো, মানে যেখানে মানুষ আসবেই। তাও কোটি কোটি মানুষ, এবং সেটা অবভিয়াসলি এমন কোনো জায়গা যেটা আমাদের চোখের সামনে থাকার পরেও আমরা বুঝে উঠতে পারছি না। তাহলে স্যার, মানে শুধু এইভাবে ইনফরমেশনের অপেক্ষায় বসে থাকলে তো দেরি হয়ে যাবে। ভাবছি লাল্লা, ভাবছি। আচ্ছা, টাইম কিছু জানতে পেরেছো? মানে কোন টাইমে ওরা বিষয়টা এক্সিকিউট করতে চাইছে? স্যার, কিছু মেসেজ ডিকোড করা গেছে। এটার সাথে কতটা এক্স্যাক্ট লিঙ্ক আছে জানি না, তবে বিষয়টা এই বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু হবে। অ্যান্ড দ্য এগেন স্ট্রিক্ট অন সাম ওয়ার্ডস। কিওয়ার্ড? पानी में ही इंतकाल होगा उनका, खुदा जन्नत नहीं देगा, और আর they want to create a nation without Hindus। কাফেরদের চিহ্ন পর্যন্ত রাখতে চায় না ওরা, তাই হিন্দুদেরকে স্পেসিফিক্যালি টার্গেট করেই নেক্সট প্ল্যানিং হচ্ছে প্রবাবলি। সেরকম ভুলভাল স্বপ্ন ওই গান্ডুগুলোই দেখতে পারে। তাই হোক, ফরগেট অ্যাবাউট দোজ ফাকিং বাস্টার্ডস। আপাতত ওদের উপরই নজর রেখে যাও। ইয়েস স্যার। আর কিছু? না, বাকিটা দেখছি আমি। তুমি ওদিকে চোখ কান খোলা রেখো সবসময়। ছোট থেকে ছোট কোনো খবর পেলেও দেন অ্যান্ড দেয়ার ইনফর্ম মি। কোনটা কাজে লেগে যাবে এই সময় কিন্তু আমরা কেউ জানি না। গট ইট? ইয়েস স্যার। নভেম্বর 2024, সকাল 11টা, নৌসেনা ভবন, দিল্লি ক্যান্টনমেন্ট, নিউ দিল্লি। গম্ভীর মুখে কনফারেন্স রুমে বসে আছেন কয়েকজন। তার মধ্যে রয়েছে অ্যাডমিরাল রাজেশ ত্রিপাঠী, ইন্ডিয়ান র চিফ মিস্টার রাজাকৃষ্ণন। কিছুক্ষণ আগেই মিটিং শেষ হয়েছে ওনাদের। পরের আরেকটা মিটিংয়ের অপেক্ষায় বসে আছেন সবাই আরও কয়েকজনের জন্য। এই কিছুদিনের মধ্যে পরপর এমন কিছু ক্লু, ইনফরমেশন ওদের কাছে এসে পৌঁছেছে যেটা সমস্ত দিক থেকে সবার ঘুম উড়িয়ে রেখে দিয়েছে একেবারে। বর্তমান সরকার অলিখিতভাবে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক, তাই কোনো রকমভাবেই এই খবরটা যাতে বাইরে না যায়, কোনোভাবেই যেন মিডিয়া বা প্রেস এটার বিষয়ে একটা শব্দও না জানতে পারে, সেই বিষয়ে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। কথাটা শুধুমাত্র সাধারণ মানুষের জীবনের নয়,
দিন শেষে কথাটা ধর্মের এবং রাজনীতির গদির। তাছাড়া ইন্টারন্যাশনাল আরও অনেক বিষয় জড়িয়ে আছে ঘটনাটার সাথে। তাই খবর জানানো তো দূরে থাক, একরকম ওপর থেকে নির্দেশ এসেছে যে কোনো ধরনের অপ্রিয় ঘটনা, জঙ্গি অ্যাট্যাক বা ব্লাস্টিক এইগুলোর কোনোটাই যদি ঘটে থাকে সরকার কাউকে ছাড়বে না। এটা যে শুধুমাত্র মৌখিক হুমকি নয়, এই মুহূর্তে এখানে বসে থাকা সকলেই জানে। সমস্যা হলো ত্রিপাঠী কিংবা কৃষ্ণনের মতো লোকেরা এইসব হুমকি কিংবা অলিখিত নির্দেশকে মোটেই ভয় পায় না। শুধু এই মুহূর্তে চিন্তা হচ্ছে কোটি কোটি সাধারণ মানুষের জন্য। শেষ পর্যন্ত সত্যিই কি রক্তের খেলাটা আটকাতে পারবে না ওরা? সবাই এই মুহূর্তে অপেক্ষা করছেন তাদের কয়েকজন অফিসারের জন্য, যাদের নিয়েই আজকের মিটিংটাও হবে। আর সাথে সাথে তৈরি করতে হবে কলিযুগের কুরুক্ষেত্রের আরেক চক্রব্যূহ। কারণ এই প্রথম বোধ হয় আকাশ, পৃথিবী আর জলে একসাথে অ্যাক্টিভ থাকতে হবে ইন্ডিয়ান ফোর্সকে। এর আগে কি কখনো এরকম কোনো সময় এসেছে ইন্ডিয়াতে? না, অন্তত বছর 20 মধ্যে এরকম এক রক্ষা বলয় তৈরি করার মতো পরিস্থিতি আগে কখনো আসেনি। অন্তত এখানে উপস্থিত কারোরই মনে পড়ছে না সেটা। এমার্জেন্সি সিচুয়েশন হলেও সাধারণ কোনো ইভেন্ট নিয়ে এরকম ইন্টারন্যাশনাল লেভেলের সিকিউরিটি ব্যবস্থা তৈরি করা, এটা সত্যিই বোধহয় ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ঘটতে চলেছে। ওনাদের কথাবার্তার মধ্যেই রুমে এসে ঢুকেছিল কয়েকটি ছেলে মেয়ে। বয়স সবারই 30-এর কোঠায়, আপাতত তাই মনে হচ্ছে। তবে প্রয়োজন হলে এরা সবাই 18 থেকে 58 সমস্ত বয়সের মানুষের ভূমিকাই পালন করতে পারে। কেস হিস্ট্রি তাই বলছে। অফিসে আসার আগে অফিস থেকে ঠিক করে দেওয়া নিজেদের নির্দিষ্ট জায়গায় লাগেজ রেখে এসেছিল সকলে। ভেতরে ঢুকেই একে একে সবাই স্যালুট করে বলে উঠেছিল, Sujan D'Souza reporting. Captain Mahir Khan reporting, sir. Captain Ashi Dalmia reporting, sir. ক্যাপ্টেন রিয়াজ চ্যাটার্জি রিপোর্টিং স্যার। হ্যালো এভরিওয়ান, প্লিজ সিট। অ্যান্ড রিয়াজ, তুমি যদিও ওনাকে চেনো, তবুও বাকিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। অ্যাডমিরাল রাজেশ ত্রিপাঠী, যার জন্যই বলা যেতে পারে সমুদ্র পেরিয়ে শত্রুরা এখনও ইন্ডিয়ার মাটিতে পা রাখতে পারেনি। তোমরা হয়তো চিনেও থাকতে পারো ওনাকে। ওয়ান অফ আওয়ার বেস্ট সোলজার অ্যান্ড আ সেট। Of course, sir. ওনাকে ডিপার্টমেন্টে কেই না চেনে। উনি যেভাবে আমাদের নেভির পজিশন আপলিফটেড করেছেন, সে খবর আমার আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। Yes, sir. আশি ঠিকই বলেছে। We all know Tripathi sir very well. হয়তো উনি আমাদের চেনেন না। অনেক দিনের ইচ্ছে ছিল স্যারের সঙ্গে পরিচয় করার, তবে সুযোগ হয়ে ওঠেনি। তবে আজকে সেটাও হয়ে গেল। অ্যান্ড ইটস সাচ অ্যান অ্যামেজিং ফিলিং। রাজেশের সাথে সৌজন্যমূলক কথাবার্তা বলে হাত মিলিয়ে সকলেই বসে পড়েছিল নিজেদের জন্য নির্দিষ্ট করে রাখা জায়গায়। কপালে 2 আঙুল দিয়ে বাকি মাথাটা হাত দিয়ে চেপে কয়েক মুহূর্ত চুপ করে বসেছিল রাজা। ভেতর ভেতরে অস্থিরতা বাড়ছিল সকলের। মাহির কিছু একটা বলতে যেতেই হাত তুলে তাকে থামিয়ে দিয়েছিল কৃষ্ণন। সকলকেই একটু বসতে ইশারা করে আরও খানিকটা সময় নিয়ে গলা ছেড়ে রাজা কৃষ্ণন খানিকটা চিন্তিত গলাতেই যেন বলেছিলেন, আই হোপ ইউ অল নো অ্যাবাউট আওয়ার রিসেন্ট সিচুয়েশন। টুকটাক ব্লাস্টিং, টেররিস্ট অ্যাক্টিভিটি তো বেড়েই চলেছে। বেশিরভাগই আমরা আটকাতে পারছি, বেশ অনেক ক্ষেত্রে অসফলও হচ্ছে। সেগুলো নিয়ে হইচই করা হচ্ছে। তারপরেও আমাদের চুপ থাকতে হয়, কারণ আমাদের সাকসেস রেশিও বেরিয়ে এলে বোধহয় সাধারণ মানুষ আরও বেশি ভয় পাবে। ভাববে তাদের বেঁচে থাকাটা আদৌ সম্ভব তো? শান্তিতে থাকাটা ইম্পসিবল হয়ে যাবে, তখন আমাদের কাজ করাটা জটিল হয়ে যাবে। মানুষের যে বিশ্বাসটা আমাদের ওপর আছে, আমরা কোনো মূল্যেই সেটা নষ্ট হতে দিতে পারি না, তাই তো? Yes, sir. কিন্তু ঠিক কী কারণে তোমাদের আজকে এখানে ডাকা হয়েছে আমি জানি এই মুহূর্তে সেটা তোমাদের কারো কাছেই ক্লিয়ার নয়। তবে প্রথম কথা যেটা বলতে চাই সেটা হলো, এই প্রথম ইন্ডিয়া নিডস দেয়ার হিরোজ ফ্রম দ্য এয়ার ফোর্স, ফ্রম দ্য নেভি, ফ্রম দ্য আর্মি, স্পেশাল ফোর্স অ্যান্ড ফ্রম দ্য টিম অফ র। বুঝতেই পারছো আগামী দিনের লড়াইটা খুব একটা সহজ হবে না, আর সেটার কথাই আজ বলবো তোমাদের। আর ইউ রেডি সোলজার্স? Yes, sir. কিন্তু স্যার, সব ডিপার্টমেন্টকে একসাথে কাজ করতে হবে মানে তো এটা কাইন্ড অফ ওয়ার্ল্ড ওয়ারের প্রিপারেশন। এত মারাত্মক কিছু হতে চলেছে আর আমরা কিচ্ছু জানি না স্যার। অ্যাকচুয়ালি আই থিঙ্ক আমাদের সবার আগে স্যারের কাছ থেকে ডিটেলসটা শোনা দরকার।
তারপর আমাদের ডাউটগুলো ক্লিয়ার করা যাবে না হয়। অনেক বছর পর এবার যেটা হতে চলেছে সেটা ওয়ার্ল্ড ওয়ার না হলেও ইন্ডিয়ার জন্য তার কাছাকাছি কিছু একটা, যেখানে সামনাসামনি তো কাউকেই শত্রু হিসাবে দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে অনেকেই নিজেদের মতো করে জোট বাঁধছে ইন্ডিয়ার এগেনস্টে। অন্তত আমাদের ইন্টেল তাই বলছে। আই থিঙ্ক আই এম রাইট, তাই তো স্যার? অনেকটাই। তোমরা জানো তিনজনেই সুজান বেশ কিছুদিন ধরেই আমাদের একটা বিশেষ প্রজেক্টের ওপর কাজ করছিল। সেখান থেকেই ওর টিম এমন কিছু লিড পায় যেগুলো জানার পর উই অল আর জাস্ট স্পিচলেস। বিষয়টা আমরা বুঝতে না পারলে জানি না আর কয়েক মাস পর ইন্ডিয়ার হিস্ট্রি ঠিক কি লিখে রাখতো ফিউচারের জন্য, তবে সময় থাকতে যখন খবর পাওয়া গেছে তখন উই হ্যাভ টু ফাইট। আমাদের সবাইকে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যেতে হবে যাতে এই মিসহ্যাপটা কিছুতেই এক্সিকিউট না হয়। মনে রাখতে হবে আমাদের এই একটা ঘটনা ঘটে গেলে শুধুমাত্র মানুষ মারা যাবে তাই নয়, ইন্ডিয়ার উপর বিশ্বাস ভরসা সবটা নষ্ট হয়ে যাবে, সেটা সাধারণ মানুষেরই হোক কিংবা বাইরের দেশের। আরও তার সঙ্গে সঙ্গে যারা সুযোগ খুঁজছে তারা হয়তো একটা সুযোগ পেয়েও যেতে পারে আমাদের দেশকে আরও কতগুলো টুকরোতে ভেঙে ফেলার। সো উই হ্যাভ টু বি মোর কনসার্ন। গট ইট? ইয়েস স্যার, কিন্তু এর পরেও বলছি আসলে আরেকটু ডিটেলসে ব্রিফ করলে বোধহয় সত্যি ভালো হয়। মানে আমরা এমনিতেই কনফিউজড যে একসাথে এয়ারফোর্স, নেভি, স্পেশাল ফোর্স একই ফিল্ডে কাজ করছে, তার কারণটা কি? কারণ ওয়ার ছাড়া তো এই রকম সিচুয়েশন সচরাচর দেখা যায় না। বলছি, বলার জন্যই সবাইকে এখানে ডাকা হয়েছে। তবে তার আগে কিছুটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি বা ভালো করে বললে হিন্দু পুরাণের হিস্ট্রি জানতে হবে আমাদের, না হলে বিষয়টার গুরুত্ব ততটাও বুঝতে পারবে না। আর বুঝতে পারবে না এখানে আজ তোমাদের ত্রিপাঠী স্যার কেন রয়েছেন। হিস্ট্রি? টেরোরিস্ট অ্যাটাকের মাঝে হিস্ট্রিও জানতে হবে এখন? হরি বল, ওই একটা সাবজেক্টের ভয়ে আমি কখনো স্কুলে বোর্ড এক্সামে পর্যন্ত হাইয়েস্ট পাইনি, আবার এখানে এসেও সেই হিস্ট্রি। সুজানের মুখটা দেখে কম বেশি সবারই হাসি পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। সামনে স্যারেরা বসে আছে, সেখানে দাঁড়িয়ে লেগ পুলিং করা ইজ আউট অফ দেয়ার রুলস। তবে রুম থেকে বেরিয়ে কি হবে কেউ জানে না। এখানে বসে থাকা চারজনই কম বেশি চেনে সবাইকে, নিজেদের নিজেদের ডিপার্টমেন্টের যথেষ্ট নাম করা ক্যাডেট ওরা। আলাদা আলাদাভাবে হলেও কাজ করেছে কম বেশি একে অপরের সাথে, তাই বেসিক পরিচয়টা থাকার জন্যই এইসব ফিলিংসগুলো আরও বেশি করে বেরিয়ে আসতে চাইছিল। তারপরেও গম্ভীর মুখেই বসেছিল সবাই। আরেকবার একটু বিরতি নিয়ে কথা শুরু করেছিলেন রাজা কৃষ্ণন। তোমরা সবাই কম বেশি সমুদ্র মন্থনের গল্পটা জানো আশা করি। সুজান হয়তো নাও জানতে পারে, ওর বোঝার জন্য একটু শর্টে বিষয়টা বুঝিয়ে বলছি তোমাদের, কারণ এটা জানা দরকার এই কেসটার জন্যই। হালকা করে ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল সবাই। যদিও এতক্ষণে সবারই মনে প্রশ্ন জাগল, মিশনে যাওয়ার আগে এসব গল্প শোনার যোগাযোগটাই বা কোথায়? কিন্তু রাজা স্যার বলেছেন যখন, তখন শুনতেই হবে। অকারণে বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় একজন র চিফের যে থাকে না, অন্তত কোনো ক্রাইসিস মোমেন্টে সেটা বোঝার ক্ষমতা সবারই আছে। কৃষ্ণন স্যার কথা শুরু করতেই খানিকটা নড়ে চড়ে সোজা হয়ে বসেছিল ত্রিপাঠী স্যারও। হিন্দু পুরাণ অনুযায়ী মানুষের আগে এই ব্রহ্মাণ্ড জুড়ে বসবাস করত বিভিন্ন ঋষি, মুনি, দেবতা ও অসুরেরা। বিভিন্ন অংশ তাদের মধ্যে ভাগ করা ছিল, যেমন আকাশ বা স্বর্গ দেবতাদের, পাতাল অসুরদের। এগুলো নিয়েও নানা রকম দ্বন্দ্ব আছে। আমাদের সে প্রসঙ্গে যাওয়ার দরকার নেই, বেসিক ইনফো থাকলেই হবে। তো তৎকালীন এক শক্তিশালী ঈশ্বর সাধক দুর্বাসা মুনির অভিশাপে একবার দেবতারা শক্তিহীন হয়ে পড়ে, আর সেই শক্তি পুনরুদ্ধারের জন্য ভগবান বিষ্ণুর পরামর্শে দেবতারা অমৃতের খোঁজ শুরু করে। সেটা জানতে পেরে অসুরেরাও তাদের সঙ্গে যায়। একসময় দেবতা ও অসুররা একসঙ্গে ক্ষীর সাগর মন্থন করে অমৃত এবং অন্যান্য মূল্যবান রত্ন মানে ওই স্টোন টোন বের করার সিদ্ধান্ত নেন। কিন্তু আসল সাবজেক্ট ছিল ওই অমৃত। মন্দার পর্বতকে মন্থন দণ্ড মানে ওই কাইন্ড অফ ঘোল, ঘাঁটার লাঠি এবং বাসুকি নাককে দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল। এরপরই শুরু হলো আসল মজা। একে একে অনেক কিছুই উঠে এলো। ভাগ হলো দেবতা আর অসুরদের মধ্যে। বিষ উঠলে সেটা মহাদেব নিজের গলায় ধারণ করলেন। এরপর উঠে এলো অমৃত। শুরু হলো দেবতা আর অসুরদের লড়াই।
এই সময় মোহিনী রূপ ধারণ করে বিষ্ণু সেই অমৃত নিজের কাছে রেখে শুধুমাত্র দেবতাদের দেওয়ার চেষ্টা করেন, এবং এই কনস্পিরেসি বুঝতে পেরেই অসুরেরা আবার তেড়ে আসে যুদ্ধ করার জন্য। ঠিক তখনই সেই অমৃতের পাত্র নিয়ে পালিয়ে যায় গরুর, বিষ্ণুর বাহন। যাওয়ার পথে সেই অমৃতের পাত্র থেকে 4 ফোঁটা অমৃত ভারতের 4টি জায়গায় পড়ে। তখন থেকেই সেই 4টি জায়গাকে বলা হয় অমৃতক্ষেত্র। কোন কোন জায়গা স্যার? মানে বিষয়টা তো বেশ মিস্টেরিয়াস। প্রথম, ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থল কাছে প্রয়াগরাজ। দ্বিতীয়, গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বার। তৃতীয়, গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক। এবং চতুর্থ, শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এই জায়গাগুলিকে কেন্দ্র করেই কুম্ভমেলা বসে। বলে পৌষ বা মকর সংক্রান্তির দিন কুম্ভ স্নান করলে অমৃতের প্রভাবে সমস্ত রোগ এবং পাপ শেষ হয়ে যায় মানুষের জীবন থেকে। যদিও এই গল্পটা খানিকটা জানি, তবুও এতটা ডিটেলসে জানতাম না। বাট এখনও বুঝলাম না যে এইটা জেনে কেসটা কি করে সলভ করব আমরা, বা কেসের ওপরে এই স্টোরিটার ইম্প্যাক্টই বা কী আছে। একটু ধৈর্য ধরো, বলছি সব, বাকিটা শোনো আগে। কুম্ভমেলা মকর সংক্রান্তির দিন প্রতি বছর হয়। খুব সাধারণ 8-10টা মেলার মতোই। ওই 4টে জায়গাতে ছাড়াও আরও অনেক জায়গায় বেশ জমজমাট করে পুজো টুজো হয়। 6টা কুম্ভ মেলা মিলিয়ে হয় অর্ধকুম্ভ। সেটাও যথেষ্ট ইম্প্যাক্টফুল হয় হিন্দুদের জন্য। তবে যেহেতু দেবতা এবং অসুরদের যুদ্ধ 12 বছর ধরে হয়েছিল, তাই 12 বছর পর পর পূর্ণ কুম্ভ মেলা হয় এবং 144 বছর পর পর হয় মহাকুম্ভ মেলা, অর্থাৎ 12টা পূর্ণ কুম্ভ মেলার পর আসে। অ্যান্ড দিস ইভেন্ট ইজ হিউজ, কাইন্ড অফ অমৃতের মতোই লিমিটেড এডিশন টাইপ জিনিস। প্রত্যেকটা মহাপূর্ণ কুম্ভ একবারে এক একটা জায়গায় হয়, এবং আগামী বছর মানে 2025-এই সেই মহাকুম্ভ মেলা হবে প্রয়াগরাজে 144 বছর পর। মানে বুঝতেই পারছো হাইপ কি লেভেলে থাকবে। তার মাঝে অমৃত স্নান যোগ আছে বেশ কিছু। মানে ওই বিশেষ দিনগুলিতে, বিশেষ করে কুম্ভতে স্নান করলে প্রায় অমৃত পেয়ে গেছি টাইপ ফিলিংস তৈরি হয়ে যায় মানুষের মনের মধ্যে। মাই গডনেস, টুকটাক হিন্দু মাইথোলজিক্যাল স্টোরি জানি আমি, কিন্তু এত ডিটেলিং এই বিষয়টা আমার মোটেই জানা ছিল না। হিস্ট্রি হলেও বিষয়টা বেশ ইন্টারেস্টিং, কিন্তু এটা বুঝলাম না এই গল্পটা আমাদের কি কাজে লাগবে। সেম হিয়ার স্যার, আমিও আসলে ঠিক বুঝলাম না হঠাৎ কুম্ভের গল্প আপনি কেন শোনাচ্ছেন। যতদূর জানি খুব বড় কিছু একটা প্ল্যানিং হচ্ছে আমাদের এখানে, এবং আমাদের সেটাকে যেভাবে হোক আটকাতে হবে। সেখানে সাধু সন্ন্যাসীতে ভরা কুম্ভের গল্প কেন শুনতে হচ্ছে একটু বলবেন স্যার? দরকার না থাকলে গল্প যে শোনাতাম না সেটা তোমরা সবাই খুব ভালো করেই জানো। এই বছর এই কুম্ভ মেলা কাইন্ড অফ রেয়ারেস্ট ফেস্টিভ্যালের মধ্যে পড়ছে, কারণ 144টা বছর নেহাত কিন্তু কম নয়। আমাদের দেশে হিন্দু ধর্ম নিয়ে ব্যবসা থেকে পলিটিক্স সব কিছু হলেও এই পৃথিবীর অনেক মানুষের কাছেই কিন্তু বিষয়টা বিশ্বাসের, আস্থার। এবং তোমরা এটাও জানো এই সময় শুধু সাধারণ মানুষ নয়, লক্ষ লক্ষ সন্ন্যাসী, নাগা সাধু পর্যন্ত তাদের গোপন সাধন ক্ষেত্র থেকে বেরিয়ে কুম্ভতে আসেন। এবছর যা ধারণা করা হচ্ছে সংখ্যাটা কয়েকশো মিলিয়ন কিংবা তার চেয়েও বেশি সংখ্যক মানুষের আসার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র প্রয়াগরাজে। ফলে বুঝতেই পারছো সিকিউরিটির বিষয়টা ম্যাটার করে। এর সঙ্গে রয়েছে ভিআইপি গেস্ট লিস্ট, বিজনেস ম্যানেজমেন্ট, পলিটিশিয়ান, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন মিলিয়ে সেটার সংখ্যাও মারাত্মক বড়। আর অবাক করা বিষয়, এবছর মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কলম্বিয়া, ইতালি, ফ্রান্স, ব্রাজিল সহ বিভিন্ন দেশের ভিআইপি ট্যুরিস্ট আসছে। বাইরের দেশের অ্যাম্বাসেডার আর ডিপ্লোম্যাট লোকজন আসছেন। লিস্ট অলরেডি তৈরি হয়েছে রিয়াজ। হলিউডের স্যারেরা আসছে, স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবসও আসছেন। কোল্ডপ্লের আন্তর্জাতিক তারকা ক্রিস মার্টিন এবং হলিউড অভিনেত্রী ডাকোটা জনসনও আসার বিষয়টা কিন্তু কনফার্ম করেছেন। রাশিয়ান কিছু ইম্পর্টেন্ট পাবলিক ফিগার আসছে। একবার ভাবার চেষ্টা করো রিয়াজ, জাস্ট থিঙ্ক কোন লেভেলের সিকিউরিটি সিস্টেম তৈরি করতে হবে আমাদের। এদের অনেকেই কিন্তু এক আধ দিনের জন্য আসছেন না, দে কাম ফর আ লং পিরিয়ড। তাদের থাকা, খাওয়া থেকে সিকিউরিটি সবটাই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টকে দেখতে হবে, এবং আমাদের এখানে ভুল করার কোনো জায়গা নেই। মানে আমাদের এই মুহূর্তে পুরো সিকিউরিটি সিস্টেমটাকে দেখতে হবে, এটাই তো, যাতে কোনো দিক থেকে কোনো রকমভাবেই অ্যাটাক বা এরকম কিছু না হতে পারে। কাইন্ড অফ এটাই। তবে আমাদের বিষয়টা আরও জটিল মাহির। শুধুমাত্র সিকিউরিটি দেখলেই হবে না, অনেক কিছুই হওয়ার আগেই আটকে দিতে হবে আমাদের। আর সেটা করতে না পারলে কত মানুষের জীবন যাবে ধারণাও করতে পারবে না।
আমাদের লক্ষ্য শুধুমাত্র ভিআইপি গেস্ট নয়, আমাদের দেশের কোটি কোটি সাধারণ মানুষকেও সেফলি ফিরিয়ে আনা। যে বিশ্বাস নিয়ে তারা অমানসিক কষ্ট করে কুম্ভে যাচ্ছে, সেই বিশ্বাস যেন না ভাঙে। অ্যান্ড ইউ হ্যাভ টু প্রোটেক্ট দ্য বিলিফ সিস্টেম। তার মানে স্যার, অবভিয়াসলি আরো কোনো স্ট্রং লিডিং পেয়েছেন আপনারা, না হলে এতটা ডিটারমাইন্ড হয়ে শুধুমাত্র কুম্ভের কথাই বলতেন না। আর সেটাই আজকে আমাদের মিটিং এর মেইন পয়েন্ট, তাই তো? তোমরা তো জানোই আশি, সুজান সিসাইড এরিয়াগুলোর উপর কাজ করছে। কিছুদিন ধরেই চীনের সঙ্গে আমাদের একটা লড়াই চলছে, এবং সেটাও জলের নিচেই। আমাদের উপর বেশ কয়েকবার অ্যাটাক হয়, কিন্তু থ্যাঙ্কস টু আওয়ার ইন্ডিয়ান নেভি টিম আমরা কিন্তু আজ পর্যন্ত পাইনি। এবছরই আমাদের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল টেস্ট হলো বঙ্গোপসাগরে, তাও সাকসেসফুলি। এবার আসি আসল কথায়। বেশ কিছুদিন ধরে বঙ্গোপসাগরের বেশ কিছু বর্ডার এরিয়াতেও কিছু আননোন সাবমেরিন দেখা যাচ্ছিল। আমরা ঠিক গেস করে উঠতে পারছিলাম না যে বিষয়টা কি হচ্ছে। তাই তখন সুজনকে ওই ফিল্ডে ডিটেলিংয়ের জন্য ট্রান্সফার করা হয়। ওকে ডাইরেক্টলি গাইড করছিলেন ত্রিপাঠী নিজে। ওদের যে কাজটা চলছিল সেটার থেকেই এমন কিছু ইনফরমেশন পাওয়া যায় যেগুলো বিয়ন্ড আওয়ার ইম্যাজিনেশন। ইনফোগুলো আমাদের কাছে পৌঁছানো মাত্রই আমরা আমাদের নেটওয়ার্কে আরও অ্যাক্টিভ করে দিই। সেখান থেকে একে একে যা যা ইনফরমেশন বেরিয়ে আসে সেগুলো শুনে আমরাও কিছুক্ষণের জন্য স্ট্র্যাক্ট হয়ে যাই। দেন উই টক টু ত্রিপাঠী অ্যান্ড সুজন, আর ডেকে পাঠাই ওদের এখানে। দ্যাটস ওয়াই ওরাও আছে আজ আমাদের সঙ্গে। তবে পরের বাকি ব্রিফিংটা ত্রিপাঠী বলবে, না হলে হয়তো বুঝতে অসুবিধা থেকে যেতে পারে তোমাদের। আসলে ঘটনাগুলো শুরু হয়েছে অনেক আগে থেকেই, 1962 সালে। সে সময় হিমালয়ের বেশ কিছু জায়গা নিয়ে অফিসিয়ালি প্রথম ইন্ডিয়ার চীনের যুদ্ধ শুরু হয়। তারপর কখনো বড় কখনো ছোট, তবে এই সব সীমান্তবর্তী এলাকা নিয়ে চীনের সাথে আনঅফিসিয়ালি যুদ্ধ কিন্তু চলছেই, থামেনি কখনোই। এরপর যখন সমুদ্র সীমান্ত ভাগ হয়, সেই সময় মোটামুটি শান্তিপূর্ণভাবেই সব কিছু ঘটে। নিজস্ব এলাকাতে সবাই তাদের সাবমেরিন, জাহাজ, ফৌজ সবটাই ইমপ্লিমেন্ট করে, স্বাভাবিক বিষয়। কিন্তু কয়েক বছর হলো হঠাৎ করেই বঙ্গোপসাগরের ভেতর বর্ডার এরিয়াতে আর ভারত মহাসাগরের বর্ডার এরিয়াতে চীনের নৌবাহিনীর উপস্থিতি আমাদের বেশ ভাবাচ্ছিল। হঠাৎ করে মাটি ছেড়ে জলে কি করছে এরা? ইন্ডিয়ান গভর্নমেন্ট উদ্বিগ্ন হতে শুরু করলো। আলোচনা করে আমরা আমাদের ম্যান পাওয়ার বাড়ালাম, যেখানে ওই চীনা গুপ্তচর জাহাজ আর নজরদারি করবার জন্য সাবমেরিন বারবার দেখা যাচ্ছিল। চীনের সাথে কথা বলায় ওরা জানায় যে নেভির নৌ মহড়া চলছে, ওরা নিজেদের সীমানার মধ্যেই থাকবে, কোনো অশান্তি ওরাও চাইছে না। বিশ্বাস না হলেও মুখে হাসি রেখে আমাদেরকেও চুপ করে যেতে হলো, কারণ ডাইরেক্ট অ্যাটাক তো কিছু হয়নি তখনও পর্যন্ত। কিন্তু সময়ের সাথে সাথে সাবমেরিন, নেভি ফোর্স, যুদ্ধজাহাজের সংখ্যা যে বাড়ছে তা কিন্তু আমরা বেশ বুঝতে পারলাম। তাই শুধুমাত্র সামনাসামনি নয়, ভেতর থেকেও নজরদারির ব্যবস্থা করতে হলো আমাদের। এখানে মানে ওই সি বর্ডারে এখনও তাহলে কোনো যুদ্ধ হয়নি বলছেন? তাহলে ওদের সাথে কুম্ভর সম্পর্কটা কি? তাছাড়া বঙ্গোপসাগরের সাথে প্রয়াগরাজের গঙ্গা নদীর মাধ্যমে লিঙ্ক থাকলেও প্রয়াগরাজের কাছাকাছি মানে যতদূর আমি জানি কোনো সাবমেরিন বা ওরকম কিছুই তো পৌঁছানো সম্ভব নয়। ঠিকই জানো মাহির, তবে সরাসরি পৌঁছানো সম্ভব নয়, কিন্তু ঘুরিয়ে অনেক কিছুই করা যায়, এবং এক্ষেত্রেও সেটাই হচ্ছে। সরি স্যার, আই ডোন্ট গেট ইট। পলিটিক্সের সবথেকে বড় মজাই হলো এই চোর পুলিশ খেলা। কূটনৈতিক উত্তেজনার কারণে যা যা হতে পারে সেই সব কিছুকেই লুকিয়ে রেখে একটা ওই সব ঠিক আছে টাইপের একটা ভাইব তৈরি করাই হয় সব সময়কার প্রচেষ্টা, যাতে সাধারণ মানুষের কাছে আসলে কি হচ্ছে সেই খবরটা যেন কোনোভাবেই না পৌঁছয়। আমাদের কাছে লিড আছে, আইএসআই এর কিছু টিম খুব রিসেন্ট খুব অ্যাক্টিভ হয়েছে। ওদের মধ্যে কয়েকজন কানাডার বেশ কিছু লোকজনের সাথে মিট করেছে, এবং সবথেকে শকিং নিউজ কি জানো? এই কুম্ভ মেলাতে অ্যাটাক হবে। আর আমাদের কাছে অফিসিয়াল ইনস্ট্রাকশন আছে যে পুরো বিষয়টা আমাদের ডিল করতে হবে, তাই কোনো ইনফরমেশন কিন্তু বাইরে বেরোতে দেয়া যাবে না। জোকসের মতো শোনাচ্ছে তাই না? কিন্তু এটা সত্যি।
ওয়ান অফ দ্য ব্রুটেস্ট খালিস্তানি লিডার রাজবান্দ পান্নুন সরাসরি হুমকি দিয়েছে এই অ্যাটাকের জন্য, এবং ওকে হেল্প করছে বাবর খালসা ইন্টারন্যাশনালের এক আইএসআই টিম। পান্নুনের লোকেশন এখনও ট্র্যাক করে জানা যায়নি, কিন্তু সমস্ত খবর মিলিয়ে যে যে ইনফরমেশন ডিকোড করা গেছে সেগুলো সবই ইন্ডিকেট করছে প্রয়াগরাজের দিকেই। এবং বুঝতেই তো পারছো, ওরা অ্যাটাক করার জন্য এবারে কোনো একটা ওয়ে চুজ করছে না। দে ট্রাই টু ইউজ ম্যাক্সিমাম ওয়েজ ফর দ্য অ্যাটাক। আর সব জানার পরেও আমাদের চুপ করে থাকতে হবে এবং নিঃশব্দে চেষ্টা করতে হবে এই কাজগুলো মিটিয়ে ফেলার। কি কি বলতে চাইছি আশা করছি বুঝতে পেরেছ। মাই গুডনেস, এ তো সত্যি বিশ্বযুদ্ধের কাছাকাছি একটা প্ল্যানিং। আচ্ছা স্যার, ডিটেলস আর মানে কোনো লিড নেই? মানে ওদের প্ল্যান কি হতে পারে, কোন রাস্তা দিয়ে ঢোকা বা বেরোনোর কথা ভাবছে, কিংবা অ্যাকচুয়াল টার্গেট কারা? না রিয়াজ, আমরা এখনো পর্যন্ত যা যা জানতে পেরেছি সবটাই তোমাদের বললাম। আমাদের এজেন্ট টিম কিন্তু খুব মারাত্মকভাবে অ্যাক্টিভ আছে এই মুহূর্তে ভারতের কোনায় কোনায়। আর এখন নেক্সট লিড না পাওয়া পর্যন্ত আমাদের কাজ হলো আকাশ, পৃথিবী আর সমুদ্র সবটাকেই যত সম্ভব সিকিউর করা। ইয়েস স্যার। মনে রাখবে, অ্যাটাক ওরা যেভাবেই করুক না কেন, টার্গেট সাধারণ মানুষ থেকে ভিভিআইপি গেস্ট সবাই ওদের কাছে। যে কোনো মূল্যে মানুষের বিশ্বাস ভাঙতে চাইবে ওরা। সেই ভেঙে যাওয়া বিশ্বাসের ওপর দাঁড়িয়ে ভারতবর্ষকে টুকরো টুকরো করার যে স্বপ্নটা ওরা দেখছে, আমরা কিন্তু সেটা কোনো দিন হতে দেব না। সো বি রেডি ফর দ্য ওয়ার অ্যান্ড উই হ্যাভ টু উইন ইট। আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? Yes, sir. 3রা জানুয়ারি, দাদর, মুম্বাই, দুপুর 2টো। এটা ঠিক বস্তি নয়, আবার মুম্বাই বলতেই যে ঝাঁ চকচকে পৃথিবী বোঝায় তেমনও নয়। ভালো করে বলতে গেলে এই দুটোর মোটামুটি মাঝামাঝি জায়গা হচ্ছে দাদর। আর সেখানকারই একটা কলোনির 2টো রুমে এসে থাকতে শুরু করেছে 2টো বছর 24-25-এর ছেলে। এই এলাকাটাই এমন যে এখানে সেভাবে কেউ কারোর খোঁজ নেয় না, কারণ এখানে থাকা লোকজনের বেশিরভাগ হয় কাজ করতে এখানে এসে থাকে, নয়তো পড়াশোনা বা কোনো কাজে এসে এখানে বসবাস করছে। বিশেষ করে এই জায়গাটাতে তো পুরনো কিছু বাসিন্দা ছাড়া সবাই মোটামুটি একাই থাকে, মানে পরিবার এনে থাকার মতো সামর্থ্য নেই সবার। ফলে সকাল হতেই কাজে বেরিয়ে গেলেই এলাকাটা প্রায় ফাঁকাই হয়ে যায়, আবার সন্ধ্যের পর ধীরে ধীরে জমজমাট হয়ে ওঠে। কয়েকদিন হলো এখানে এসে পৌঁছেছে আরিফ আর রঘুবীর সিং। যদিও এখানে ওদের পরিচয় অন্য, কাজ খুঁজতে এসেছে। পাঞ্জাবের 2 ভাই ওরা, তেমনভাবেই থাকছে। সারাদিন বেরিয়ে দরকারি কাজগুলো সেরে পিৎজার বাক্সটা খুলে বসেছিল দুজনেই। আজ 2 দিন ধরে এটাই ডিনার ওদের। খেতে বসে একটা কামড় দিয়েই আরিফ বলল, সালা মুখ পচে গেল এসব শুকনো মাল খেয়ে। কবে যে প্রাণ ভরে একটু বিরিয়ানি কাবাব জুটবে কে জানে। আরিফের কথায় খুব একটা কান না দিয়ে চুপচাপ খাবারে মন দিয়েছিল রঘুবীর। এই মুহূর্তে খাবার দরকার শুধুমাত্র প্রাণ বাঁচিয়ে রাখার তাগিদে। যেখানে নিজের জমির জন্য এত বড় একটা লড়াইতে নেমেছে ওরা, সেখানে দাঁড়িয়ে রঘু বুঝতে পারে না আরিফের এরকম একটা সময়ও এত খাবার নিয়ে বাদ বিচার আসে কোথা থেকে। গম্ভীর মুখে খেতে খেতেই জিজ্ঞেস করেছিল, কাজটা হয়ে গেলে কাবাব কেন, আরও অনেক কিছু খেতে পারবে জনাব। আপাতত নিজের কাজটা নিয়ে ভাবো। ওদিকে আমার ভাইয়েরা রোজ মরছে, সেখানে আমার কাছে কাবাব আর কাঁচা সবজি দুটোই একই রকমের জিনিস, বুঝেছো? বুঝেছি জনাব, ভীষণ বেরসিক লোক তুমি। আরে এরকম মিশনে যাওয়ার আগেই মন ভরে খেয়ে নিতে হয়। আমাদের যাওয়ার শেষে ফেরার কোনো গ্যারান্টি থাকে না। আল্লাহ যখন চাইবেন আমাদের তখনই যেতে হবে, তাই তার মাঝে সময় পেলে নিজের শখ পূরণ করে নিতে হয়। বাজে কথা রাখো, আগে বলো আমাদের লোকজন পৌঁছেছে? 2-4 দিনের মধ্যেই ঢুকছে সবাই। অবশ্য আমাদের তার আগেই বেরিয়ে পড়তে হবে, কারণ ওরা অন্য পথে যাবে। আর জিনিসগুলো, ওগুলো কি করে পাবো আমরা? সিকিউরিটি কিভাবে জোরালো হচ্ছে খবর পাচ্ছ তো? পাবো না কেন?
ইয়ার নতুন কি? ও মাদার চোদরা তো এমনি সেনা নিয়ে কুত্তাদের মতো ঘুরে বেড়ায়। ওতে ভয় পাওয়ার কিছুই নেই। আমাদের যেখানে পৌঁছানোর সেখানে ঠিক আমরা পৌঁছেই যাব। আর মালের কথা তুমি ভেবো না, ঠিক সময় ঠিক জিনিস পৌঁছে যাবে। আরে ভাইজানের ওপরে ভরসা রাখো ইয়ার। আক্তার সাহেব কি এমনি এমনি আদিল ভাই সাহেবকে পাঠিয়েছে? ভাইয়ের কারিশমাই আলাদা, সব ব্যবস্থা হয়ে যাবে। কেমন? আর আমাদের খালিস্তান, আমাদের জমিন, তার কি হবে? আক্তার সাহেব যখন ওয়াদা করেছে তো এই হিন্দুস্তানের বুক ছিঁড়ে হলেও তোমাদেরকে তোমাদের জমিনের ভাগ দেবে। আমরা এই শুয়োরের পিল্লাদের মতো নই, জবান দিলে কথা রাখতে পারি, বুঝেছ? রাখলেই ভালো জনাব, রাখলেই ভালো। আমরাও শিখ আছি, গদ্দারি আমাদের ব্লাডে নেই। শুধু আমাদের বুকে ছোড়া ঢোকালে আমরা তাদের রেয়াত করি না। তাই তো তোমাদের সাথে হাত মিলিয়েছি। আমাদের হকের জমিন এবার আমাদের চাই। আমিন। সব হবে, আল্লাহ মেহেরবান, তিনি চাইলে সব হবে। আপাতত কাল একটু বিরিয়ানি না খেলেই নয়। ওই যেখানে যাচ্ছি সেখানে তো সব ভেজ মিলবে, তারপর ফিরতে পারবো কিনা সেটা খুদাই জানে। তাই যাওয়ার আগে মন ভরে বিরিয়ানি কাবাব খাবো কাল, আর ফিরলে জেশন হবে। আর আমরা থাকি বা না থাকি, মকসদ আমাদের পুরো হবেই। ওয়াহে গুরু কি কৃপা। खुदा मेहरबान हवेई सिंह, बस हिम्मत मत हराना। 8ই জানুয়ারি 2025, বিশাখাপত্তনম। ডিউটি থেকে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে খানিকক্ষণ চুপ করে বসেছিল রিয়াজ। কয়েকটা জরুরি ফোন সারতে হবে তাকে। সবচেয়ে আগে যে কাজটা ছিল সেটা ছিল লাস্ট নাইটের ব্রিফিং নেওয়া। ওর আন্ডারে থাকা যে টিম ইন্ডিয়ার বিভিন্ন পোর্ট এরিয়া এবং আন্ডার ওয়াটার বর্ডারে নজরদারি করছে, তাদের কাছ থেকে আগের দিন রাতের যে সময়টাতে ওর সাবমেরিনের কাছাকাছি ব্লাস্ট হয়েছিল সেই সময়টার খোঁজ নিচ্ছিল ও। শুধু বিশাখাপত্তনমের কাছে নয়, আরও বেশ কয়েকটা জায়গায় টুকটাক ব্লাস্ট হয়েছে, এবং অ্যাজ ইউজুয়াল যাদের এরিয়া তারা সেগুলোকে ডেমো প্র্যাকটিস বলে সাইড কাটিয়ে গেছে। খুব যুক্তিযুক্ত বিষয়ে যে না ব্লাস্টিংগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস করেছে, না ইন্ডিয়ান নেভি বা কারোর কোনো ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে শোকস করার মতো কিছুই থাকে না। অথচ রিয়াজের কিছুতেই বিষয়টা ঠিক এতটা সহজ লাগছিল না। কেন যেন ওর পোড় খাওয়া মাথা বলছিল এগুলো শুধুমাত্র ট্রায়াল নয়। আচ্ছা, এসব করে সত্যিই কি পুরো ফোকাসটা অন্যান্য দিকে কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে? বেশি দেরি না করে পরের ফোনটাই রাজা কৃষ্ণন স্যারকে করেছিল রিয়াজ। অফিস টাইম এটা, খুব এমার্জেন্সি না থাকলে ফোন রিসিভ করবেন না স্যার সেটাও জানতো ও। হলোও তাই। জাস্ট কয়েকটা রিং হতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ করেছিল রাজা কৃষ্ণন। ইয়েস রিয়াজ, এনি আপডেট? কাল রাত্রে একটা ব্লাস্ট হয় আমার এরিয়াতে, আর এটা ছাড়াও আন্দামানের কাছে কোচিতে আর গোয়ার কাছে মাইল্ড ব্লাস্টিংয়ের খবর আছে। বাকি জায়গা থেকে এখনো কোনো রিপোর্ট নেই, তাই ধরে নিচ্ছি ওই জায়গাগুলোতে কোনো ব্লাস্টিং এখনো পর্যন্ত হয়নি। রেডার কি বলছে? আমাদের বর্ডার নিশ্চয়ই ক্রস করেনি? না স্যার, বর্ডার লাইন থেকে জাস্ট একটু দূরেই ব্লাস্টগুলো হয়েছে। এখন কিছু বলতে গেলে ট্রায়াল বলে এড়িয়ে যাবে বিষয়টা সবাই। কিন্তু এনি ডাউট রিয়াজ? কেন জানি না স্যার, মনে হচ্ছে এবারের ব্লাস্টিংগুলো শুধুমাত্র আমাদের মাইন্ড ডাইভার্ট করার জন্যই করা হচ্ছে। ওদের আসল লক্ষ্য অন্য কিছু। ঠিক দিকে এগোচ্ছে রিয়াজ। চিন্তা ছিলই ভেতরে ভেতরে আরো যে কার সঙ্গে হাত মেলাচ্ছে এভাবে বোঝা কখনোই পসিবল নয়। তাই আমাদের আরো চোখ কান খোলা রাখতে হবে। তোমার টিমকে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দাও, কেমন? একটা ছোট বিটও মিস করার কিন্তু জায়গা নেই আমাদের, মনে রাখতে হবে কিন্তু সবাইকে। ওকে স্যার। 8ই জানুয়ারি 2025, দুপুর 2টো, নিউ দিল্লি। নিজের ল্যাপটপ সহ আরও কয়েকটা মডার্ন কম্পিউটার নিয়ে একসাথে কাজ করছে সুজন সহ আরও গোটা 5-6 জন ছেলেমেয়ে। সবার মাথাতেই এই মুহূর্তে শুধুমাত্র কয়েকটা শব্দ, সংখ্যা আর চিহ্ন ঘুরে বেড়াচ্ছে।
রাত জাগা ক্লান্তি আর কিছু একটা খুঁজে না পাওয়ায় বিরক্তি, উৎকণ্ঠা এই মুহূর্তে সকলের চোখে মুখে লেগে আছে। সময় জলের থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে হাতের থেকে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। আগের দিন রাতে একটা কোড মেসেজ ক্র্যাক করেছে সুজান, অ্যাজ ইউজুয়াল আননোন আইডি, আর সেটাই ডিকোড করতে গিয়ে বুঝেছিল বিষয়টা অতটা সহজ নয়। রাত থেকে সেটা নিয়েই পড়েছিল আরও 2 জন এক্সপার্টকে নিয়ে। পরে আরও 3 জন এসেছে, বিভিন্ন কোড সিম্বলের স্পেশালিস্ট তারা। তবে আরও অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কি নিয়ে কি বিষয় লেখা আছে কোনোটাই বোঝা যাচ্ছিল না ওই কোড মেসেজটাতে। রেগুলার সমস্ত ফরম্যাট ফেলিয়ার হচ্ছিল বারবার, আর ততই চিন্তার রেখা গম্ভীর হচ্ছিল সকলের কপালের ওপর। একটা সময় সুজানের মনেও হতে শুরু করেছিল এটা বোধহয় ডিকোড করতে পারবে না ওরা, চিফ স্যারকে জানাতেই হবে। প্রায় দুপুর নাগাদ ধীরে ধীরে বোধগম্য হচ্ছিল বিষয়টা। অনেক কটা মেথড মিক্সড করে তৈরি করা হয়েছে মেসেজটা, তবে ডিকোড করতে করতে কোনো কারণে চওড়া হচ্ছিল সুজানের কপালের ভাঁজ। একটা একটা করে যে শব্দগুলো ফুটে উঠছিল ল্যাপটপের স্ক্রিন জুড়ে, সেটা যদি সত্যি সত্যি হয় তাহলে তো সেটা ওদের এতদিনের তৈরি করা প্ল্যান ফেলিয়ার করে দিতেই পারে যে কোনো সময়। একটা একটা করে ডিকোড করা মেসেজ পর পর সাজিয়ে রাখছিল ওরা। বেশ কিছু কথা আর কোডের মাধ্যমে কিছু স্পেসিফিক লোকেশনের কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও সেগুলো পুরোপুরি ক্লিয়ার নয়। জায়গা তো মেনশন করা হয়েছে, তবে সেটা নির্দিষ্ট একটা অঞ্চল নয়, একটা পুরো শহর কিংবা পথের কিছু কিছু স্পেসিফিক জায়গা। এভাবে কোনো জায়গার কথা জানতে পারলেও সেখান থেকে কি আসল লোকেদের ধরা সম্ভব? আর কিছু জিনিস ডিকোড করে বেরিয়েছিল ভারী অদ্ভুত একটা কয়েক শব্দের ফিলোসফি মার্কা বাক্য, যেটা ভাবতে গিয়েও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছিল সুজানের হৃদস্পন্দন। এতদিন ওদের পুরো টার্গেট ছিল জল বা সি সাইড এরিয়াগুলোর দিকে। সেখানে দাঁড়িয়ে আজকের এই মেসেজটা যেন পায়ের তলায় থেকে মাটি সরিয়ে নিয়েছিল ওদের। আচ্ছা, সত্যিই কি ওরা এভাবে অদৃশ্য অসংখ্য শত্রুদের সাথে লড়াই করতে পারবে? বারবার এই একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছিল সুজানের মনে। চুলগুলো 2 হাত দিয়ে আঁকড়ে ধরে জোরে জোরে খানিকক্ষণ ঝাঁকানোর পরেই হঠাৎ মনে পড়েছিল একজনের কথা। তিনি ছাড়া সুজান কিংবা এই মিশনটা আর কেউ বাঁচাতে পারবে না। সময় নষ্ট না করে চিফ স্যারকে ফোন করেছিল সুজান। সত্যি সময় নেই ওদের হাতে। সময়ের আগেই সময় যেন দ্রুত গতিতে ফুরিয়ে আসছে। ফোন করার প্রায় সাথে সাথেই ওর ফোনটা রিসিভ করেছিল রাজা কৃষ্ণন। খানিকটা চিন্তিত গলায় জিজ্ঞেস করেছিল, ইয়েস, বলো কি আপডেট? স্যার, স্যার, হিয়ার ইজ আ নিউ ক্লু। আর এটা যদি এক বিন্দুও ঠিক হয় তাহলে স্যার আমাদের কিচ্ছু করার থাকবে না। আমরা তাহলে সত্যি কিচ্ছু করতে পারবো না স্যার। একটু শান্ত হও, তারপর সবটা আমাকে ক্লিয়ার করে বলো সুজান। ক্যান ইউ এবল টু ডিকোড দ্য ক্লু? ইয়েস স্যার, আই ডু। জাস্ট আই হোপ আমরা যেন লেট না হয়ে যাই। কিচ্ছু হবে না সুজান, একে একে আমাকে বলো কি জানতে পেরেছো তুমি। স্যার, স্যার, ইটস আ ড্রোন অ্যাটাক। ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে স্যার। স্নাইপার শুটারও থাকতে পারে। ফর দ্য ভিভিআইপি 1500 থেকে 2000 মিটারের মধ্যে টার্গেট রয়েছে ওদের। আর কিছু? আর ড্রোন দিয়ে ক্রাউডের মাঝে ব্লাস্টিং করার প্ল্যান করছে ওরা। হিয়ার ইজ আ ক্লিয়ার মেনশন অফ ফ্লাইং বম্ব। দ্যাটস মিন ড্রোন অ্যাটাক অ্যান্ড ব্লাস্টিং। আর সেটাও এক একটা নয়, ওরা কিন্তু স্যার মারাত্মকভাবে প্রিপারেশন নিয়ে নামছে। সাধারণ মানুষ তো ছাড়ুন, ভিভিআইপিদেরও বাঁচানোটা ইম্পসিবল হয়ে যাবে যদি ড্রোন অ্যাটাকটা সত্যি সত্যিই হয়। হোয়াট? আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? 100% স্যার। আমরা এই দিকটার কথা একবারের জন্যও ভাবিনি। কোনো ভিভিআইপিকে টার্গেট করে ওরা স্নাইপার শুটার দিয়েও অ্যাটাক করতে পারে যে কোনো সময়। এটা তাও হয়তো ভাবনার মধ্যে ছিল, কিন্তু ড্রোনের বিষয়টা, আর ড্রোন একবার পাঠিয়ে দিতে পারলে, উফ, আমি ভাবতে পারছি না স্যার। কাম ডাউন সুজান, এটা প্যানিক করার সময় নয়। আই থিঙ্ক তোমাকে ফিল্ডে যেতে হবে। ইটস টাইম টু ব্যাক আপ। তৈরি হও সুজান, আমাদের টিম তোমাকে হেল্প করবে। ওদের ঢোকার আগে পুরো এরিয়া আমাদের ড্রোন কভার করবে, আর সেটা তোমাকে অপারেট করতে হবে। কিন্তু
আমাদের কাছে অপশন নেই। তুমি যেভাবে বিষয়টা হ্যান্ডেল করছো তাতে এই কাজটার জন্য তুমি বেস্ট। নাও গো ফাস্ট, তৈরি হয়ে নাও। কিন্তু স্যার আমি মানে ইটস মাই অর্ডার সুজন। ইয়েস স্যার। ফ্লাইট টিকিট পেয়ে যাবে একটু পরেই। দিল্লি এসো, তারপর বেরিয়ে পড়বে প্রয়াগরাজের জন্য। ক্লিয়ার? আর ওখানে গিয়ে রিপোর্ট করো আমাকে, তারপর বাকি ইনস্ট্রাকশন পেয়ে যাবে। ওকে স্যার। আপডেট দিয়ে যাও আমাকে। আমারও দেখার আছে ঠিক কতটা উঠতে কিংবা ডুবতে পারে এই বাস্টার্ডগুলো। আই অলসো ওয়ান্ট টু নো, যদি ওদের অ্যাটাক ওদেরকেই না ফিরিয়ে দিতে পেরেছি তো আমার নাম রাজাকৃষ্ণন নয়। মনে রাখবে, এই দেশটার জন্য, আমার জন্য, নিজের জন্য, কোটি কোটি মানুষের জন্য আমাদের সব করতে হবে, সব পারতে হবে সুজন। হেরে যাওয়া চলবে না আমাদের। অ্যাট এনি কস্ট আমাদের কাজটা করতেই হবে, করতেই হবে। 8ই জানুয়ারি 2025, নিউ দিল্লি, রাত 11টা। নিজের ল্যাপটপে বসে কাজ করছিলেন চিফ। কুম্ভের বিষয়টা যতটা ইজিলি ডিল করা যাবে ভেবেছিলেন, সেটা যে ঠিক ততটাও সহজ হবে না কিছুটা যেন জানাও ছিল তার। তবুও আরও অনেক কিছু করতে হবে এখন। লাস্ট কিছু সিকিউরিটি চেক করছিলেন ফিল্ডের। লোকাল ফোর্স, স্পেশাল ফোর্সেস, ছোট ছোট টিম অলরেডি পৌঁছে গেছে ওখানে। পুরো জায়গাটা সার্ভে চলছে এখন। একটা কোনাও বাদ দেওয়ার সুযোগ নেই রাজাদের কাছে। সাধারণ মানুষজন 13 তারিখ থেকে পৌঁছতে শুরু করবে। 14ই জানুয়ারি আবার মকর সংক্রান্তি। ওই দিন ভিড় হবে সবচেয়ে বেশি। তবে এবারেরটা যেহেতু মহাকুম্ভ, তাই ভিড় বেড়েই চলবে। মাঝে আবার শিবরাত্রি, তার ওপর আবার মাঘী পূর্ণিমা রয়েছে। ওই দুটো দিনেও মারাত্মক হারে লোকজন পৌঁছতে চেষ্টা করবে কুম্ভ স্নান করার জন্য। ভিভিআইপিরাও চলে আসবে 14ই জানুয়ারির মধ্যে। অনেকেই তো প্রায় গোটা মাসটাই থাকবে ওখানে। সেই জায়গা সিকিউরিটি যদি টাইট না হয় তো দুর্ঘটনা ঘটতে জাস্ট সময়ের অপেক্ষা। সাধু, সন্ন্যাসী, নাগারা আরও আগে থেকেই পৌঁছে যাবে প্রয়াগরাজে। অলরেডি বিভিন্ন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ওদের আসার কথা জানিয়ে দেওয়া হয়েছে। তাই ওদের পৌঁছানোর আগেই ফিল্ড চেক যেভাবে হোক কমপ্লিট করতে হবে। প্রয়াগরাজ থেকে পাঠানো সেই ফিল্ড রিপোর্টগুলোই চেক করছিলেন চিফ। হঠাৎ করেই ছোট কিপ্যাড ফোনটা আগের বারের মতোই 2টো মিসড কল হয়ে আবার বেজে উঠেছিল। ফোনটা রিসিভ করেই রাজা জিজ্ঞেস করেছিলেন, বলো, নেক্সট আপডেট পেলে কিছু? ইয়েস স্যার, খুব খুব বড় কিছু একটা হতে চলেছে। কানাডা থেকে খালিস্তানিরা অলরেডি বর্ডার পারের ওই শুয়োরগুলোর সাথে একসাথে মিশে বাড়িতে ঢুকে পড়েছে। আর আর ভিড়ের মাঝেই স্যার অ্যাটাক করবে। হিউম্যান বম থাকলেও অবাক হওয়ার মতো কিছু নেই। ঢুকে পড়েছে? আর শিওর? ইয়েস চিফ, পাক্কা খবর আছে। খালি হাতে তীর্থযাত্রী সেজে ওরা ঢুকবে অনেকেই। আর সমুদ্রের দিক থেকে ওয়েপন আসছে। নদীপথে সহজ হবে বলে ওখান থেকেই ডেলিভারি হবে। ওই ত্রিবেণী সঙ্গমের কাছে নৌকা থেকেও অ্যাটাক হতে পারে। তাছাড়া আরও কিছু নিয়ে কথা হচ্ছে, তবে তবে সেগুলো এখনও জানতে পারিনি। মোস্ট প্রবাবলি ওরা ওরা সব দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করবে। অন্তত ওদের প্ল্যান সেই রকমই বলছে। আর আর এই মুহূর্তে সব দিক থেকে অ্যাটাক করে আমাদের চাপে ফেলার প্ল্যান করছে ওরা, যাতে আমাদের 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 অন্তত কোনো এক্সিট করার মতো পথ না থাকে। ওদের 2-4 জনের বদলে আমাদের কয়েক হাজার মানুষ মরবে। আর আর এটাই আসল কথা, একটা স্কোপও ছাড়বে না স্যার ওরা। সবাইকে কিন্তু সব কিছুর জন্য তৈরি থাকতে হবে। বুঝতেই পারছি কোনো কিছুই আর সহজ হবে না। সময় হয়ে এসেছে নাসিম, আমাদের ডিফেন্স গেম ছেড়ে অ্যাটাকের রাস্তা নিতেই হবে। অ্যান্ড ইউ বি সেফ মাই বয়। ইয়েস চিফ, রাখছি এখন, পরে যোগাযোগ করে নেব। আমরা হারবো না চিফ, শেষ পর্যন্ত আমরা লড়াই করতে জানি। আমরা লড়বো চিফ। আই নো মাই বয়, তোমরা আছো বলেই এখনো জিতে যাওয়ার চেষ্টা করছি। ওকে, কিপ পোস্টেড। ইয়েস স্যার, জয় হিন্দ। জয় হিন্দ। 8ই জানুয়ারি, প্রয়াগরাজ, রাত 11:30।
বেশ কিছুদিন আগে থেকেই লোকাল ফোর্স ত্রিবেণী সঙ্গম সহ প্রয়াগরাজ এবং আশেপাশের মন্দির গঙ্গার ঘাটে প্লেন রেসে নজরদারি শুরু করে দিয়েছিল। তার মধ্যেই আজ দিন 10 হলো এনএসজি কমান্ডো, সাইবার সিকিউরিটি টিম এবং বিশাল পুলিশ ফোর্স এবং আধা সামরিক বাহিনী পর্যন্ত পৌঁছে গেছে একে একে, যাতে করে প্রয়াগরাজ এর বাইরে কর্ডন থেকে শুরু করে ভেতরের মূল স্থান পর্যন্ত কভার করা হয়। এবং শুধু তাই নয়, টেররিস্ট অ্যাটাক আটকানোর জন্য এনএসজি কমান্ডো এবং স্নাইপার প্লাটুন পর্যন্ত এখানে পৌঁছে নিজেদের কাজ শুরু করে দিয়েছে। মাহির অফিসিয়াল টিম নিয়েই পৌঁছে গেছে অলরেডি। এদিকে কৃষ্ণন স্যারের ইনস্ট্রাকশন ওয়াইজ চারপাশে টেম্পোরারি পুলিশ ক্যাম্প এবং বিভিন্ন হেল্প ক্যাম্পের কাজ নিজে দেখছেও। সমস্ত টিম মারাত্মক অ্যাক্টিভ হয়ে নিজের কাজ করছে। হাতে সময় আর নেই। সাধু সন্ন্যাসীরা আসতে শুরু করে দিয়েছেন অলরেডি। দিন চারেকের মধ্যে সাধারণ মানুষের ঢলও নামবে, আর তাদের সবাইকে ঠিকঠাকভাবে ফিরে যাওয়ার ব্যবস্থা করার দায়িত্বটাও ওদেরই হাতে। স্পেশাল ভিভিআইপি গেস্টদের থাকার জন্য যে জায়গাগুলোর ব্যবস্থা করা হচ্ছিল সেগুলোই রাতে চেক করে নিজের টেন্টে ফিরছিল মাহির। সবাই এখানে ভক্ত হয়েই আসে, তবুও যারা ভিআইপি তাদের জন্য কিছু তো আলাদা থাকবেই। মাটিতে শোয়ার ঠিকঠাক ব্যবস্থা করা, নিরামিষ খাবারের ঠিকঠাক ব্যবস্থা করা, এর সাথে তো সিকিউরিটি আছেই। টেন্টে ঢুকে সবেমাত্র বসেছিল মাহির, হঠাৎ করেই তার ফোনটা বেজে উঠেছিল। না, এখনো সর্বক্ষণই ফোন বাজছে, তবে একটু চমকেছিল যেন রিংটোনটা শুনে। এটা জেনারেল ডিউটি কল নয়, চিফ ফোন করেছেন। প্রায় দ্রুত হাতেই ফোনটা তুলে নিয়ে রিসিভ করেছিল মাহির। ইয়েস স্যার। ওদিকের কাজ সব ঠিকঠাক চলছে? আর দিন দুয়েকের মধ্যে কিন্তু লোকজন ঢুকতে শুরু করবে। হ্যাঁ স্যার, আমাদের সব ব্যবস্থা হয়ে গেছে প্রায়। সিকিউরিটি যেভাবে আপনি বলেছিলেন সেইভাবেই হয়েছে সব। ভিআইপি জোনটা আমরা ব্লু প্রিন্ট অনুযায়ী একেবারে সিকিউর করে দিয়েছি। বুঝলাম। আচ্ছা, একটা খবর দিই। আই থিঙ্ক তুমি নিজেও গেস করেছিলে বিষয়টা। কোনটা স্যার? শুধু পাকিস্তানি নয় মাহির, খালিস্তানিরাও অ্যাক্টিভ হয়েছে আবার, অ্যান্ড দে ক্রসড আওয়ার বর্ডার। হ্যাঁ স্যার, খবর পেয়েছি, আর আমরা তৈরিও আছি। চিন্তা করবেন না, আমাদের ফৌজ কোনোভাবে ওদেরকে ঢুকতে দেবে না। এবার একটা এসপার বা ওসপার লড়াই হয়ে যাবেই স্যার। দেশের নুন খেয়ে নিজেদের শিখ বলা রিফিউজিগুলো এখন কানাডা, জার্মানি কত জায়গায় আশ্রয় নিচ্ছে, তারপরে নিজের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা। ভাবছে কি করে যে আমরা তাদের ছেড়ে দেব? ছাড়ার কথা তো হচ্ছে না মাহির, ওদেরকে পথ দেখিয়ে দিতে হবে, আর তার সঙ্গে যারা ওদের সাহস যোগাচ্ছে তাদেরও। সো বি অ্যাওয়্যার এভরি টাইম। মনে রাখবে, বাইরের চেয়ে ভেতরের শত্রুদের সঙ্গে লড়াই করাটা কঠিন, কারণ ওরাও আমাদের মতো ওদের শত্রু, মানে আমাদেরকে খুব ভালো করে চেনে। ইয়েস স্যার, আমি কথাটা মনে রাখবো। আচ্ছা, এইটা ছাড়া আর কি কোনো খবর আছে? ইয়েস মাহির, আর সেটা জানাতেই ফোন করলাম। আমাদের বেসিক ড্রোন আছে, ফিল্ডে থাকবে, সেটাও ঠিক আছে, তবে আমাদের আরও একটু এগিয়ে ভাবতে হবে। ঠিক বুঝলাম না স্যার। ড্রোন অ্যাটাকের প্ল্যানিং করেছে ওরা, হয়তো স্নাইপার শুটারও থাকবে আশেপাশে কোথাও। তাই ওদের অ্যাক্টিভ হওয়ার আগেই আমাদের সমস্ত দিক থেকে অ্যালার্ট হয়ে যেতে হবে। আমাদের ওই মরণ ড্রোনগুলোকে ওরা আগেই আটকাতে হবে। দেন উই নিড এআই ড্রোন স্যার। ওটা ছাড়া পুরো বিষয়টা হ্যান্ডেল করা নেক্সট টু ইম্পসিবল। কিন্তু এই মুহূর্তে এআই ড্রোন হ্যান্ডেল করতে পারবে সেরকম কেউ কি আছে এখানে? ইয়া, উই হ্যাভ আ ব্রিলিয়েন্ট গার্ল। আই ডোন্ট গট ইউ স্যার, আপনি কার কথা বলছেন? বাই এনি চান্স সুজানের কথা বলছেন কি আপনি? ও ছাড়া এই মুহূর্তে কেস ডিটেলস উইথ এআই ড্রোন এক্সপার্ট তেমন কেউ কিন্তু নেই আমাদের কাছে, আর যারা আছে তাদেরকে কেস বোঝানোর মতো সময় নেই এখন। দ্যাটস ওয়াই সুজান পৌঁছে যাবে তোমার ওখানে কালকেই। এদিকটা ও আর ওর টিম দেখে নেবে। অ্যান্ড সি, আই জাস্ট নিড ইউর কোঅপারেশন উইথ এভরিথিং, উইথ এভরিওয়ান। উই আর গ্ল্যাড টু ডু দ্যাট স্যার। আমাদের দিক থেকে নিশ্চিন্ত থাকুন, সুজানের জন্য যা যা করতে হয় আমরা সবই করব। আমরা আছি, একদম চিন্তা করবেন না। আর একটা কথা, মেবি এটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কাজ আমাদের কাছে। কি স্যার? ওরা সব দিক থেকে অ্যাটাক করবে, মানে সব দিক থেকেই, জলের দিক থেকেও। শুধুমাত্র জলের উপর নজরদারি করে পুরো বিষয়টা হ্যান্ডেল করা নেক্সট টু ইম্পসিবল। কোন দিক থেকে কিভাবে অ্যাটাক করবে আমরা কিচ্ছু জানি না।
এত এত মানুষ জলে নামবে, আর তাদের সিকিউরিটি আমাদেরকেই দেখতে হবে। আমরা কোনো রকম কিন্তু রিস্ক নিতে পারবো না। ওয়েল, আই সাজেস্ট এই ক্ষেত্রে তাহলে আমাদের ওয়াটার ড্রোন লঞ্চ করতেই হবে। এটাও কি সুজান অপারেট করবে? দুটোই কি ও একা করতে পারবে? না, সবটা সুজানের উপর চাপিয়ে দেওয়া যাবে না। ও শুধু গ্রাউন্ডটা দেখুক, ওয়াটার এরিয়া অন্য কেউ দেখে নেবে। সেক্ষেত্রে তো স্যার উই নিড সামওয়ান স্পেশাল, মানে কেউ একজন যার কাছে জলের সব কিছু একেবারে জলের মতোই চেনা। ওয়েল, অ্যাকচুয়ালি উই নিড অ্যান এক্সপার্ট। আর এই মুহূর্তে আমার অন্তত একজনের কথাই মাথায় আসছে স্যার। রিয়াজ, তাই তো? আর কে বা হবে স্যার? ওর মতো ভারতের নদী সমুদ্র কেই বা চেনে, কিন্তু এই মুহূর্তে কি ওর আসাটা পসিবল হবে? হতে হবে মাহির, ওর আসার ব্যবস্থা আমি করছি। আশা করছি ওর টিম বর্ডার এরিয়া মনিটাইজ করতে পারবে। তারাও আমাদের যথেষ্ট ক্যাপেবল অফিসার, কিন্তু রিয়াজের প্রয়াগরাজে পৌঁছানোটা ম্যান্ডেটারি। এই প্রথম হবে হয়তো যে এরকম একটা পাবলিক প্লেসে ওয়াটার ড্রোন অ্যাক্টিভ করতে হবে আমাদের। তাই আশা করছি বুঝতেই পারছো সামনের দিনগুলো ঠিক কেমন হবে। ইয়েস স্যার। তাহলে কাল থেকেই বাকি কাজগুলো শুরু করে দাও। আমি কমান্ডারদের সঙ্গে কথা বলে নিচ্ছি, আর সুজান আর রিয়াজ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যেন কাজ শুরু হয়ে যায়। ওদের বিশ্বাস নেই মাহির, ওদের দুর্বল ভাবলে এই মুহূর্তে কিন্তু চলবে না। কেমন? মনে থাকবে স্যার। জয় হিন্দ। জয় হিন্দ। 9 জানুয়ারি রাত 12:30, বিশাখাপত্তনম। ফ্ল্যাটে ফিরে খাবার নিয়ে বসেছিল রিয়াজ। খেতে খেতেই কতগুলো আপডেটের ওপর চোখ বুলিয়ে নিচ্ছিল ট্যাবটা হাতে নিয়ে। যে ধরনের পরিস্থিতি চলছে, আগামী একটা মাস কেমনভাবে দিন কাটবে তা কেউই জানে না। উপকূলবর্তী অঞ্চলগুলোতে টুকটাক কিছু ঘটনা ঘটছে, তবে বড় কিছু খবর এখনো পর্যন্ত নেই। আর সেটাই যেন আরো বেশি করে ভাবাচ্ছে রিয়াজকে। এই মুহূর্তে এত শান্ত পরিস্থিতি, বিষয়টা আদেও এতটা স্বাভাবিক নয়। খাওয়া আর ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠেছিল রিয়াজের। চিফ ফোন করেছেন। কলটা রিসিভ করে রিয়াজ বলেছিল, জয় হিন্দ স্যার। জয় হিন্দ। আচ্ছা, ওদিকের কোনো আপডেট আছে? এনি মুভমেন্ট অর এনিথিং এলস? নো স্যার, এদিকের খবর আপাতত শান্তই, তবে বিষয়টা ভাবাচ্ছে স্যার। এখন তো কিছু না কিছু একটা হওয়া দরকার সেই জায়গায়। সেই জায়গা সব নিস্তব্ধ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কথা ভাবো তো, প্রয়াগরাজ থেকে প্রত্যেকটা বর্ডার এরিয়া যথেষ্ট দূরে। অকারণে অতটা দূরে ব্লাস্টিং করিয়ে ছোটখাটো একটা লড়াই করে ওদের আদৌ কি কোনো লাভ হবে? ঠিক বুঝলাম না স্যার। ওদের প্ল্যান তো ওটাই ছিল যে ওরা এবার আমাদের সমুদ্র, নদী মানে জলপথ ইউজ করে অ্যাটাকটা করবে। বিষয়টা এখনো খানিকটা তাই আছে রিয়াজ। একটু মন দিয়ে মাথা ঠান্ডা রেখে একবার ভাবো এটা নিয়ে। বর্ডার এরিয়াতে এই মুহূর্তে ঝামেলা হলে সিকিউরিটি বাড়বে। বিভিন্ন লোকাল জাহাজ বা নৌকোগুলোতে তল্লাশি বেশি চলবে। ওরা অপেক্ষা করছে ঠিক সময়ের জন্য রিয়াজ। আমাদের বিভ্রান্তির সুযোগ নিয়ে ওরা বিভিন্ন রুট ইউজ করে ঢুকে পড়ছে। তাই এখন সব শান্ত। এরপর দরকার মতো নিজেদের কাজ ওরা করতে চাইছে। একই ইনসিডেন্ট বারবার তো আর একই হাইপ তুলবে না। জাস্ট আ সিম্পল ক্যালকুলেশন রিয়াজ। বর্ডারের দিকগুলোতে অ্যাটাক হতেই হবে, কিন্তু প্রয়াগরাজে অ্যাটাক হবেই, এটা কনফার্ম। তাই প্রবাবিলিটি থাকা সমস্ত এন্ট্রান্স অ্যান্ড এসকেপিং রুটগুলোর উপর নজর রাখতে হবে আমাদের। কিন্তু সেটা করব কি করে? আমাদের সি এরিয়া নেহাত ছোট নয়। তাছাড়া বিভিন্ন জায়গায় বর্ডার এরিয়া আছে। বাই এয়ার রুট অনেক জায়গায় যেতে পারে, তবে সেক্ষেত্রে ওরা কোথায় কিভাবে পৌঁছচ্ছে সেটা কি করে বোঝা যাবে? আমাদের কাছে ওদের আসার কোনো সম্ভাব্য রুট প্ল্যান আছে কি, যেটাকে ফলো করে ওদের আটকানোর চেষ্টা করতে পারি আমরা? দেখো, সিকিউরিটি যথেষ্ট থাকা সত্ত্বেও সমস্ত রাস্তা যে কখনোই ব্লক করা পসিবল নয় সেটা আমরা সবাই জানি। না হলে পরপর এত ব্লাস্টিং, এত অ্যাটাক কখনোই হতো না। আমাদের কাছে থাকা ইন্টেল ওয়াইজ ওদের একটা গ্রুপ পাঞ্জাবের ওদিক থেকে আসবে, কিংবা কাছাকাছি এসে পড়েওছে আর কি। লুপ হোলগুলো নিয়ে আশা করি নতুন করে কিচ্ছু বলতে হবে না। একটা টিম দিল্লি কিংবা মুম্বাই থেকে বেরোবে। ওরা যতটা সম্ভব প্রয়াগরাজের দিকে এগিয়ে এসে কলকাতা থেকে নদীপথে এদিকে আসবে। আর একটা টিম মিশে থাকবে সাধারণ মানুষের ভিড়ে। গঙ্গাকে ইউজ করেই ওয়েপেন ডেলিভারি করবে ওরা। আর সাধারণ মানুষের ভিড়ে মিশে এখানে খালি হাতে পৌঁছে ঠিক সময় সেগুলো কালেক্ট করে নেবে ওদের লোকেরা। তাহলে বুঝতেই পারছো, এই মুহূর্তে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়কে সুপারম্যান লেভেলের অ্যাক্টিভ থাকতে হবে। একটা টার্গেট মিস মানে জাস্ট সব শেষ। কিন্তু মজার কথা হচ্ছে, এর পরেও আগে যে ভয়ঙ্কর আরো অনেক কিছু হতে চলেছে রিয়াজ। মানে
আর কি বাকি থাকছে স্যার? সবই তো হয়ে গেল। প্লিজ এবার বলবেন না কুম্ভের ওপর নিউক্লিয়ার অ্যাটাক হবে। যতই হোক মানুষগুলো বড্ড গরিব, বড় বড় ভাষণ, বাচ্চাগুলোর মাথা চিবিয়ে খাওয়ার সুন্দর একটা গুণ, আর দিওয়ালির ফটকা টাইপের ব্লাস্টিং এর প্ল্যানিং ছাড়া অন্য কিছু করার ক্ষমতা ওদের পকেট কিংবা মাথা কারোরই নেই। তা ঠিক, তবে মাঝে মাঝে ভিক্ষের টাকা পেয়ে ভিকিরিরাও নিজেদের ওই সাজাদা নবাব গোছের কিছু ভেবে ফেলে। যাই হোক, এটুকু বলতে পারি এবারে ওদের কাছে মোটা ফান্ডিং আছে, ফলে অনেক কিছুই হতে পারে। কে বা কারা ফান্ডিংটা করছে সেটা মোটামুটি জানা থাকলেও কনফার্ম না হয়ে এই মুহূর্তে বলছি না। শুধু এইটুকু জেনে রাখো, এবার সত্যি ধামাকা করার প্ল্যান করে ঢুকেছে ওরা। এনি কাইন্ড অফ মিসাইল অ্যাটাক নাকি অন্য কিছু? ড্রোন অ্যাটাক, হিউম্যান বম তো আছেই, ওটার সঙ্গে জলের তলা থেকে অ্যাটাক হতে পারে। আন্ডার ওয়াটার স্নাইপারও হায়ার করেছে ওরা। হোয়াট দ্য ফাক, সরি স্যার, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ। আন্ডার ওয়াটার স্নাইপার মানে তো ড্যাম, সেক্ষেত্রে তো আমাদের আন্ডার ওয়াটার ড্রোন নামাতে হবে স্যার, আর সেটাও যতটা তাড়াতাড়ি সম্ভব। এবার ওরা পজিশন পেয়ে গেলে আমাদের জন্য সেটা মারাত্মক চাপের হয়ে যাবে। ওদের ঢোকার আগেই আমাদের যেভাবেই হোক এটা আটকাতে হবে স্যার। সেটাই করা হচ্ছে রিয়াজ। আর এই দিকটা মানে আন্ডার ওয়াটার টিম তুমি নিজে লিড করবে। আমি এই মুহূর্তে তোমার থেকে বেশি ভরসা কাউকে করতে পারছি না। নো প্রবলেম স্যার, কিন্তু এখানে মানে স্যার সি এরিয়া, কিন্তু এখন আউট অফ ডেঞ্জার নয়, যথেষ্ট সম্ভাবনা রয়েছে অ্যাটাক হওয়ার। সেখানে দাঁড়িয়ে আমি কিভাবে যেতে পারি? তোমার টিম মানে আমাদের অন্য নেভি ক্যাপ্টেনরাও যথেষ্ট দক্ষ রিয়াজ, ভরসা রাখো। সবাই এর আগেও যুদ্ধ করেছে, এটা নতুন কিচ্ছু নয়, শুধু আর একটু ভাস্ট অ্যান্ড কমপ্লিকেটেড। আর আমরা কেউই খুব সিম্পল টাস্ক পছন্দও করি না বোধহয়, তাই না? ওদের সব বুঝিয়ে দিয়ে তৈরি হয় না, আসতে হবে তোমাকে। কখনের মধ্যে রেডি হতে পারবে সেটা বলো। ম্যাক্স কালকে সকালটা সময় পেলেই হবে স্যার, সবাইকে এর মধ্যেই ইনস্ট্রাকশন আমি দিয়ে দেবো। গুড, দুপুরের ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছি। এবার মাঠে নামার সময় রিয়াজ, এবার বুঝিয়ে দেওয়ার সময়। আকাশ, জল কিংবা মাটি, যেখানেই হোক আমরা লড়াইটা করতে পারি, যে কোনো পরিস্থিতিতে করতে পারি, এবং সেটাও খানিকটা কি ওই কি যেন বলে, হ্যাঁ ওই ঝুঁকে গানে জ্বালা টাইপের, বুঝেছ? ডিফেন্স আমরা বাই চয়েসে করি, আর অ্যাটাক করলে যে কি করতে পারি সেটা আমাদেরও তো মাঝে মাঝে দেখাতে হবে রিয়াজ। নাহলে তো লোকজন তাদের বাপকে সেটাই ভুলে যাবে। অফকোর্স স্যার। বাই দ্য ওয়ে, মাহির তো ওখানে আছে, আর সাইবার সিকিউরিটিতে সুজানও কি থাকছে? ইয়েস রিয়াজ, গ্রাউন্ডের টোটাল ড্রোন সিস্টেমও হ্যান্ডেল করছে। আর এয়ারফোর্স থেকে? এয়ারফোর্স থেকে আমাদের ছেলেমেয়েরা নিজেদের মতো ওদের স্ট্র্যাটেজি ড্র করে নিয়েছে। আপাতত আন্ডার কন্ট্রোলেই আছে সবকিছু, কোথাও কোনো ফাঁক রাখছে না কেউ। দিস উইল বি দ্য টাফেস্ট ওয়ার ফর দেম, অ্যান্ড রাজা কৃষ্ণন এনশিওর দ্যাট ভেরি প্যাশনেটলি। তার মানে দাঁড়ালো প্রবাবলি ওরা বেঙ্গল হয়ে ঢুকবে। ওটাই স্বাভাবিক, ওদিক থেকে মানুষও আসছে প্রচুর, আর সেই তুলনায় ওদিকে সন্দেহ করার মতো অবজেক্টও কম আছে, সিকিউরিটিও কম। কিন্তু ওদেরকে এখানে আসা থেকে আটকানো কোনোভাবেই পসিবল নয়, তাই না স্যার? চেষ্টা করা হচ্ছে, আমরা সবাই চেষ্টা করে চলেছি রিয়াজ। তারপরেও যাতে কিছু হলে আমরা ফিল্ডে থেকে সেটাকে আটকাতে পারি, সেই ব্যবস্থাও করে রাখতে হবে আমাদের। রিস্ক নেওয়ার জায়গায় নেই আর আমরা। বেঙ্গল থেকে স্পেশাল একটা ট্রেন দেওয়া হয়েছে না স্যার কুম্ভের জন্য? হ্যাঁ, একটা নয়, এদিক ওদিক থেকে বেশ কয়েকটা স্পেশাল ট্রেন থাকছে ওই সময়। ট্রেনে করেই ফিল্ডে ওদের ঢোকার চান্স আছে বলছো তো? কাইন্ড অফ স্যার, মানে কারণ ওটাই সেফেস্ট ওয়ে। আচ্ছা স্যার, আমরা ওখান থেকেই কি আমাদের খোঁজটা শুরু করতে পারি না? এই ট্রেনেও আমাদের লোক থাকবে রিয়াজ, চেষ্টা করবে আইডেন্টিফাই করে নিতে। কে থাকছে স্যার? থাকছে তো অনেকেই, তবে তার মধ্যে সবচেয়ে বেশি এই মুহূর্তে আমি ভরসা করে আছি আশির উপর। কিন্তু ওর তো এয়ারফোর্স, মানে ও তো আইএএফ এর হেড, ও কিভাবে? যেভাবে সুজেনকে তোমাকে ফিল্ডে থাকতে হবে, ঠিক সেভাবেই আশিকেও থাকতে হবে রিয়াজ। ওই যে বললাম, লড়াইটা হয়তো মাটিতে দাঁড়িয়ে লড়বো আমরা, তবে আকাশ থেকে জল সবটাই আমাদের হাতের মুঠোয় থাকবে। মনে রাখবে, শেষ না দেখে আমরা কেউ হার মানছি না। লড়াইটা যেখানেই হোক জিততে আমাদের হবেই। অফকোর্স স্যার, উই অল আর রেডি ফর এভরিথিং। কালকের মধ্যে বেরিয়ে পড়ছি, আশা করছি আপনাকে আক্ষেপ করতে হবে না। করবো না রিয়াজ, আই নো মাই চিলড্রেন ভেরি ওয়েল। বেস্ট অফ লাক ফর এভরিথিং। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট ক্যাপ্টেন। এরপর একেবারে ফিল্ডে পৌঁছে কথা হচ্ছে, কেমন? ইয়েস চিফ, সি ইউ সুন। জয় হিন্দ। জয় হিন্দ। 11ই জানুয়ারি 2025, প্রয়াগরাজ। সবেমাত্র আগের দিন এসে পৌঁছেছে সুজন।
আসার পর থেকেই প্রত্যেকটা টেম্পোরারি পুলিশ ক্যাম্প, আর্মি ক্যাম্প থেকে শুরু করে ভিআইপি এরিয়া সবটাই নিজে ঘুরে এসেছে সে। সাইবার কন্ট্রোল ডিপার্টমেন্টের সাথে গতকাল বিকেলে বেশ কয়েক ঘন্টা আলোচনা করে পোর্টেবল সিসিটিভি ক্যামেরার বিষয়টা ভালো করে দেখে নিয়েছে সে। একটা এত বড় এরিয়া আর হিসেব মতো ম্যান পাওয়ার, টেকনিক্যাল সাপোর্ট সবটাই যথেষ্ট কম। তবে ঠিক আছে, ওরা এর থেকেও কম জিনিস নিয়ে লড়তে অভ্যস্ত। তাই গ্রাউন্ড বেস ইন্সপেকশন কমপ্লিট করে মাহিরের সাথে ওয়াটার লাইন এরিয়াটা দেখতে এসেছিল সুজান। বেশ কিছু সাধুসন্ত মানুষ এর মধ্যেই এসে পড়েছেন। এছাড়াও রোজের কিছু লোকাল লোকজন তো আছেই। গঙ্গা স্নান করে সূর্য প্রণাম করে যে যার কাজে ফিরছে। শুধু সাধুরাই বিভিন্ন জায়গায় ধ্যানে বসেছেন নিজেদের মতো। কেউ অবিরাম ডুব দিয়ে যাচ্ছেন জলের গভীরে। সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সুজান। সাধু আর ভিআইপিদের জলে নামার আলাদা লাইন, সেই জায়গাগুলোতে সিকিউরিটি আরও টাইট থাকবে। তাছাড়াও সাধারণ মানুষের নামার জন্য অনেক জায়গা রাখা হয়েছে উইথ সেফটি অ্যান্ড সিকিউরিটি। তারপরেও সুজান আর মাহির জানে হুটোপুটি মানুষ করবেই। হাজার বোঝানোর পরেও তাড়াতাড়ি তারা করবেই। ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হবে, বাচ্চা থেকে লাগেজ সব হারাবে, চুরি হবে, আঘাত পাবে, কিন্তু তারপরেও প্রতি বছর অদ্ভুত কোনো এক বিশ্বাসের টানে আবার ছুটে আসবে এখানে কিংবা অন্য কোথাও। তবে এই কয়েকটা মুহূর্ত মাত্র, তারপর ওদেরও আর ভাবার সময় নেই। চোখের সামনেই গঙ্গা। সরকারি হিসেব মতে গভীরতা 100 ফুট কিংবা আরেকটু বেশি হবে। তবে মাহির, সুজান ওরা সবাই জানে এটা আপেক্ষিক। কখনো তুমুল বৃষ্টি কিংবা ন্যাচারাল ক্যালামিটির টার্ন এলে এই নরম নরম শহরের পাশে চেনা মেয়ের মতো শান্ত গঙ্গা মারাত্মক সর্বনেশে হয়ে ওঠে। অন্তত যে কোনো সময় হয়ে উঠতেই পারে। সকালে রোদের ঝিরঝিরে আলোয় বহু সময় ধরে তাকিয়ে থাকতে ইচ্ছা করে নদীর দিকে। বোঝাও যায় না কি মারাত্মক চোরা টান রয়েছে এই নদীর বুকে। নির্দিষ্ট সীমানার বাইরে গেলে বিপদ অনিবার্য। গঙ্গার ঘাটের কাছে এসে দাঁড়িয়েছিল দুজনেই। বহুদিন কাজের মধ্যে এরকম মুহূর্ত পাওয়া যায় না। যদিও হাতের সময় কম, তার মধ্যেও কয়েকটা সেকেন্ড রেখে দিয়েছিল নিজেদের জন্য। আর তারপরেই তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখেছিল আশেপাশের সমস্ত কিছু। ইঞ্চি বাই ইঞ্চি মেপে নিচ্ছিল নদীর শরীরে। ঠিক কোন কোন পয়েন্ট থেকে কি ছুটে আসতে পারে বা কি ছুটে আসছে, নিজেদের মতো একটা হিসাব করে ম্যাপ তৈরি করে রাখছিল মাথার ভেতর। ড্রোনগুলোর সাথে কম্পিউটারের লিঙ্ক করা আছে। আজ দুপুরে আর রাতের দিকে দুবার ট্রায়াল হবে। রাতে অন্ধকার নামে, মানুষ ঘুমিয়ে পড়ে ঠিকই, কিন্তু অন্ধকারে কোনো টেররিস্ট অ্যাটাক হবে কি না এমন কোনো নিয়ম কোনো সংবিধানে নেই বর্তমান সময়। বরং রাতের মতো অলস সময় ভয় আরও বেশি। কালো ছায়ার সাথে নিজেকে মিশিয়ে কে যে ঢুকে পড়বে পরিচিত গণ্ডির মধ্যে তা কেউই জানে না। তাই রাত ওদের কাছে আরও সজাগ থাকার সময়। চিফ স্যারের কথা অনুযায়ী চক্রব্যূহ রচনা করতে হবে ওদের। অথচ এটা দাপর যুগ নয় যে সন্ধে নামলে যুদ্ধ বিরতি ঘোষণা হবে। এই বিংশ শতাব্দীর কলিযুগের কুরুক্ষেত্র 24/7, অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ড চলছে। একটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। এখানে কোনো রুলস নেই, এখানে কোনো এথিক্স নেই। এখানে পাওয়ার, পেশেন্স আর প্যাশন যার হাতে, জয় একরকম তারই হাতে ট্রফি। তাই এই খেলাতে প্রত্যেকটা মুহূর্ত সতর্ক থাকতে হবে লড়াইটা জেতার জন্য। গঙ্গা এখানে অনেকটা অন্যরকম, জায়গাটাই বোধহয় অন্যরকম। না চাইতেও ইচ্ছে করছিল কিছুক্ষণ ঘাটে বসে থাকতে। তবে ইচ্ছেকে বাতিল করে নিজের ডিউটিতে ফিরতে ওরা সবাই জানে। বেশ কিছু জায়গার মেজারমেন্ট নিয়ে ক্যাম্পে ফিরে এসেছিল দুজনই। চিফ স্যার ওদের কয়েকজনকে নিয়ে একটা কনফারেন্স কল করবে। আজকের পর আর কোনো আলোচনা হবে না। পরিস্থিতি যা ডিমান্ড করবে এরপর ওদের সেটাই করতে হবে। ল্যাপটপ থেকে কনফারেন্স কলে জয়েন করেই সুজান দেখছিল মোটামুটি সবাই চলে এসেছে। চিফ স্যার নিজেও হয়তো চলে আসতেন, কিন্তু এটার সাথে সাথে আরও কিছু ইনফরমেশন এসেছে।
সেগুলো না দেখলে হয়তো আরও কিছু ডিজাস্টার হতে পারে। একে একে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিলেন রাধাকৃষ্ণন। কাল থেকে পুরো পরিস্থিতি বদলে যাবে। 2 দিন পর কোটি কোটি মানুষের ঢল নামবে গঙ্গার বুকে। প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমের একটা ইঞ্চি জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে পুরো পরিস্থিতি কিভাবে হবে সেটা সবাই জানলেও আরও একবার রিপিট করেছিলেন উনি। আমি জানি তোমরা সবাই যথেষ্ট এক্সপিরিয়েন্স সোলজার, তাই পরেও তোমাদের কথাগুলো বারবার বলাটাও আমার কাজ। মনে রাখবে, পরিস্থিতি যাই আসুক, নিজেকে সেফ রাখাটাও আমাদের রেসপন্সিবিলিটি। সেরকম কোনো পরিস্থিতিতে পড়লে দেন অ্যান্ড দেয়ার নিজের টিমের সঙ্গে যোগাযোগ করবে। আশি যেভাবে ওর টিমকে নিয়ে যাচ্ছে, আশা করছি কিছু তো ইনফরমেশন পাবোই আমরা। লড়াইটা ভারতের ভেতর আর বাইরের 2 টাইপের শত্রুর সঙ্গেই হবে এবার। সো বি কেয়ারফুল, আর দরকার পড়লে এনি টাইম কন্ট্যাক্ট উইথ মি, ওকে? রাধাকৃষ্ণন পুরো প্ল্যানের শেষে মেন্টর হিসেবে, চিফ হিসেবে ধীরে ধীরে সবকিছু বুঝিয়ে কথা শেষ করে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল, এনি কোয়েশ্চেন? নো স্যার। তাহলে তৈরি সবাই। আমি এক্সপেক্ট করছি এবারেও আমার টিম তাদের কাজ আগের মতোই করে আসবে। সো বেস্ট অফ লাক অ্যান্ড কিপ আপডেটেড মি। 11 জানুয়ারি 2025, শিয়ালদা স্টেশন, কলকাতা। ট্রেনগুলো ঠিক থেকে ভিড়ে ভর্তি। পা রাখার জায়গা পর্যন্ত পাওয়া অসম্ভব। কে রিজার্ভেশন করেছে কে করেনি বোঝাই মুশকিল। এক একটা বগিতে টিকিট চেক করতেই বেশ কয়েক ঘন্টা লেগে যাচ্ছে। আজ কয়েকদিন ধরেই কুম্ভগামী প্রায় প্রত্যেকটা ট্রেনের অবস্থা একই রকম হয়ে আছে। এমনকি স্পেশাল ট্রেন দেওয়ার পরেও অবস্থা খুব একটা বদলায়নি, বরং তাতে করে মানুষের ঢল যেন আরও বেশি পরিমাণে বেড়ে গেছে। মাথার টুপিটা খুলে এই ঠান্ডার মধ্যেও ঘামে ভিজে যাওয়া মাথাটা রুমাল দিয়ে মুছতে মুছতে আরেকটা বগির দিকে এগোচ্ছিলেন টিটি। মুখ জোড়া বিরক্তি রয়েছে। কলকাতার শুঁয়োপোকার মতো কাতারে কাতারে লোক থাকে জানেন উনি, কিন্তু এই কদিনে ট্রেনের অবস্থা দেখে মনে হচ্ছে ডাইরেক্ট নরক থেকে হোলসেল রেটে পণ্য অর্জন করার জন্য পাপি তাপি লোকজন পিঁপড়ের মতো পিলপিল করে উঠে এসেছে মাটির ওপর। আর মাঝখান থেকে রেলের লোকজনের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার ওপর স্পেশাল ফোর্স, সিআরপিএফ সহ আরও কত ডিপার্টমেন্টের লোকজনের ঝামেলা যে পোহাতে হচ্ছে সেটা একমাত্র ওরাই জানে। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই ধাক্কা খেয়েছিলেন টিটি ভদ্রলোক। মহিলা? না না, এক মহিলার বোঁচকার সাথে। মনে মনে 2-1টা খিস্তি বেরিয়ে এলেও নিজেকে সামলে নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন ভদ্রলোক, কিন্তু তার আগেই মহিলা ঝাঁঝিয়ে উঠেছিল। মলজা বলে চোখের মাথা খেয়েছেন নাকি? এই জন্যই কোকার বাপকে বলেছিলাম সাথে চলো একটু। তা সে ঘর ছেড়ে বেরোলে তো। বলে মেয়ে দেখলে ঢোলে পড়তে ইচ্ছে করে নাকি? বয়স তো কম নয়, তবু চুকচুকানি কম নেই দেখছি। আবার খাপচি খেয়ে কিছু একটা বলার চেষ্টা করেছিলেন ভদ্রলোক, তবে আবার তাকে দাবড়ে থামিয়ে গাদাগুচ্ছে কথা শুনিয়ে সামনের অ্যাপার্টমেন্টে উঠে পড়েছিলেন মহিলা। আর ভদ্রলোকের বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছিল হুশ করে। প্রায় বিড়বিড় করে বলেছিলেন, কলি, ঘোর কলি, আর যে জীবনে কি কি দেখতে হবে কে জানে। ঠেলাঠেলি করে ভেতরে ঢুকে মহিলা একটা সিটের কাছে গিয়ে দাঁড়িয়ে ক্ষণক্ষণে গলায় বলে উঠেছিল, এই যে চেপে বসুন দেখি দাদা, একটু চেপে বসুন। সবাই টিকিট কেটেই উঠেছি। এত বড় সিটে মাত্র 4 জন বসেছে, লজ্জাও নেই দেখি। সরম দেখি একটু বসবো। প্রায় সবাইকে ঠেলে ঠুলে পায়ের নিচে বোঁচকাটাকে চালান করে দিয়ে মহিলা বুকের কাছে ব্লাউজের ভেতর থেকে একটা ছোট্ট কিপ্যাড ফোন বের করে এনে বেশ জোরে জোরে চেপে চেপে একটা নাম্বার ডায়াল করে ফোনটা কানে চেপে ধরেছিল। বেশ কয়েকবার ফোন করেও রিসিভ না হওয়ায় বেশ বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়েছিলেন মহিলা। সিটের ওপর কোমরে থাকা রুমালটা রেখে আশেপাশের লোকজনকে একরকম থ্রেড দিয়েই বলেছিলেন, খবরদার যদি কেউ রুমাল সরিয়ে বসার চেষ্টা করেছে, এই জবা মাইতি তাকে কোদালে করে চেঁচে কুম্ভ মেলার জলে ভাসিয়ে দিয়ে আসবে বলে দিলুম। আর এই হয়েছে কত ছাড়া ফোন দে, টাওয়ারও লাগে না। কি যে ফাই ফাই না কি সব যেন স্টেশনে লাগিয়েছে সরকার।
সেসব কি মরে গেল নাকি রে? ইয়ার চেয়ে তো আমাদের পাড়ার মোড় ভালো, সব সময় ফোন লাগে। উচ্ছন্নে গেল দুনিয়াটা। একটু এদিক ওদিক দেখে নিয়েই বিরক্তি সহকারে ফোনটা নিয়ে টেপাটিপি করতে করতেই সামনের দিকে এগিয়ে গেছিল মহিলাটি। আর আশেপাশের লোকজন একটু স্বস্তি পেয়েছিল যেন সেটা দেখে। এরকম হাতে বটি নিয়ে ঘোরা টাইপ মহিলাদের লোকজন এমনিতেই একটু ভয়ই পায়। তার উপর সবাই কষ্ট করে যাচ্ছে কুম্ভতে স্নান করবার জন্য। যাত্রাপথে ঝগড়া করাটা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। অগত্যা চুপ করে থাকাই ভালো মনে করে বেশিরভাগ লোকজনই দু একটা কথা বলে চুপ করেই বসেছিল। মহিলাটা ফোনটা হাতে নিয়ে কখনো ওপরে, কখনো নিচে, কখনো এপাশে আবার কখনো ওপাশে ঘুরিয়ে বার কয়েক পুরো অ্যাপার্টমেন্ট সহ আরও 2-3টে বগি ঘুরে এলো গজগজ করতে করতে। তার নাকি ফোন লাগেনি। মুখটা হাঁড়ি করে ফোনটা আবার ব্লাউজের ভেতর চালান করে চোখ বন্ধ করে বসে পড়েছিল অবশেষে। যতগুলো বগি যাওয়া যায় প্রায় ততগুলোই ঘুরে দেখে নিয়েছিল আশি। না, তেমন কোনো লোকজন কিংবা কোনো ওয়েপেন বা তেমন কিছুই পায়নি যেটা দিয়ে আপাতত কোনো ধরনের অ্যাটাক হতে পারে। বিশেষভাবে তৈরি মোবাইলটা মেটাল সহ আরও অনেক কিছু ডিটেক্ট করতে পারে। তাই সে নিশ্চুপ থাকতে একটা বিশেষ নম্বরে ব্ল্যাঙ্ক মেসেজ পাঠিয়ে নিজের জায়গায় চুপ করে বসে পড়েছিল ও। পৌঁছতে পৌঁছতে কাল সকাল। ততক্ষণ পর্যন্ত বাকি কোথায় কি হচ্ছে খবর নিতে পারবে না সে। আপাতত ওর কাজ বলতে শুধুমাত্র সজাগ থাকা। এই ট্রেনটাতে ওর যে টিমটা উঠেছে তারাও কনফার্ম করেছে এখনো পর্যন্ত ডাউট করার মতো কিছু পায়নি। আগে পরে আরও কয়েকটা ট্রেন আছে, দেখা যাক সেখান থেকে কি কোনো খবর আসে কিনা। 12ই জানুয়ারি, রাত 8টা, নিউ দিল্লি। দিল্লি শহরের উপকণ্ঠে যথেষ্ট নজরদারি এবং বডিগার্ড দিয়ে ঘেরা একটা বাংলোতে এই মুহূর্তে বসে আছেন রাজা কৃষ্ণন সহ আরও কয়েকজন স্পেশাল ফোর্সের অফিসার। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আছেন তারা, আর রয়েছেন পিএমের বিশিষ্ট কিছু কাছের মন্ত্রীগণ। কিছুটা মিটিং গোছের চলছে বিষয়টা। পিএমের আসার কথা ছিল, তবে কিছু কারণে তিনি আসতে পারেননি। তার ইনস্ট্রাকশন ডাইরেক্ট রাজা কৃষ্ণনের ফোনেই এসেছে। বাকি বিষয়টা বোঝাপড়া করতেই ডিফেন্স মিনিস্ট্রি এবং পিএমের একজন প্রতিনিধি এসেছেন আজ এখানে। যা বলার ছিল মন্ত্রীমশাই ফোনেই সেটা পরিষ্কার করে বলে দিলেও কাজের জন্যই এই মিটিংটাতে রাজা কৃষ্ণন সহ বাকিরা বসতে বাধ্য হয়েছে। সে যতই ওরা দেশের জন্য কাজ করে জীবন দিয়ে দিক না কেন, শেষ কথা তো এই দেশে মন্ত্রীরাই বলবে। যুগ যুগ ধরে তাই হয়ে আসছে। এই অবস্থা খুব সহজে বদলাবে বলে তো মনে হয় না। অল্প খাবার দাবার আর কিছু রঙিন পানীয় নিয়ে বসে এক সহায়ক জিজ্ঞেস করেছিলেন, স্যারের মেসেজ নিশ্চয়ই পেয়েছেন আপনারা? হ্যাঁ স্যার। তাহলে এবার একটু খুলে বলুন তো ঠিক কি পরিকল্পনা করেছেন। স্যারকে বলতে হবে আমাদের। উনি আসতে পারেননি মানে এই নয় যে ওনার চোখ আমাদের উপরে নেই। সে কথা তো বলছি না, তবে আমরা আমাদের কাজ ঠিকই করে চলেছি, সেটা নিয়ে টেনশন করতে হবে না আপনাদের। হ্যাঁ, কি কাজ করছেন সেটা তো দেখতেই পাচ্ছি। পাশের দেশের ভিখারিগুলো ঢুকে পড়ছে, যে যখন ইচ্ছে এসে এখানে ওখানে ব্লাস্ট করে দিয়ে চলে যাচ্ছে। আরও কি কি দেখতে হবে কে জানে। আরে নিজেরাই তো টেনশনে থাকি মশাই যে কাল বেঁচে থাকবো তো, সেখানে গোটা দেশের ভার আমাদের ওপর। টেনশনটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। এই কি তখন থেকে তোতা পাখির মতো একই বুলি আওড়ে যাচ্ছেন বলুন তো? খোলসা করুন, কি কি ব্যবস্থা করেছেন একটু খোলসা করে এখনই বলুন। সামনের বছর ভোট আছে, কত কষ্ট করে আমাদের পুরনো হিন্দু ধর্ম নিজের গরিমায় ফিরে আসছে। সেই সময় দাঁড়িয়ে সব ঝাঁটের অ্যাটাক ব্লাস্টিং হয় কি করে? হ্যাঁ, কি করে হয়? সরকারের কোটি কোটি টাকা ওড়পে নিচ্ছেন ঠিক আছে, কিন্তু কিছু তো কাজ করুন। হ্যাঁ স্যার, কাজই তো করছি। প্রথমেই বলেছিলাম এবছর কুম্ভ মেলা এভাবে ওপেন টু অল করে দেবেন না, কারণ ওরা প্রয়াগরাজ টার্গেট করেছে অনেকদিন আগেই বলেছি। আপনারাই বললেন সেটা সম্ভব নয়। একদম ঠিক কথা বলা হয়েছে। কুম্ভমেলার গুরুত্ব বোঝেন, আর অকারণে একটা হিন্দু উৎসবের উপরে রেস্ট্রিকশন চাপাবো কেন? হ্যাঁ, মানুষ যত আমাদের হিন্দু ধর্মের মহত্ব উপলব্ধি করতে পারবে ততই তারা সঠিক পথ চিনবে, সঠিক লক্ষ্যে এগোতে পারবে। সব টেরোরিস্ট থাকেই ঝামেলা করার জন্য।
আর আপনাদের মতো লোকজনকে সরকার পোষে তাদের আটকানোর জন্য। নিজের কাজটা ঠিক করে না করে এখন আমাদের ধর্ম তুলে লেকচার দিচ্ছেন না? হাহ, আসলে ব্রাহ্মণ টাহ্মণ নন তো, এসবের মর্যাদা বুঝবেন না, বুঝলেন? এসব বুঝতে হলে খাঁটি হিন্দু হতে হয়। তা ঠিক বলেছেন স্যার। আর যাই হোক, ইন্ডিয়ান সোলজার বলতে বলতে হিন্দু হতে অনেক বছর আগেই ভুলে গেছি। মাঝে মাঝে মনে হয় আমার ধর্মটাও হিন্দুস্তান হয়ে গেছে। যাই হোক, অকারণে তর্কে যাচ্ছি না, শুধু কিছু জিনিস জানার আছে, যাতে পরবর্তী সময়ে আমাদের ছেলেরা কাজ শুরু করলে আপনাদের অসুবিধা না হয়। অসুবিধা? কি অসুবিধা হবে? এই কি জানতে চাইছেন পরিষ্কার করে বলুন তো। পিএম স্যারের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে মিডিয়া যেন কোনোভাবে ইনভলভ না হয়। এদিকে উনি নিজে তো যাবেনই, তার সঙ্গে হলিউড বলিউড সহ বিজনেস ইন্ডাস্ট্রির বড় বড় লোকজনেরা আসছে। মিডিয়া হাউসগুলো স্পেশাল পারমিশন করাচ্ছে লাইভ করার জন্য। এবার আপনারাই বলুন, এরকম একটা কন্ডিশনে বাই এনি চান্স কিছু হলে সেটা কিভাবে কভার করা যাবে? কোনো না কোনোভাবে বিষয়টা বাইরে আসবেই। তখন কি হবে একবার ভাবা উচিত কিন্তু সবার। ওটা আমাদের হেডেক নয় কৃষ্ণন, ওটা নিয়ে ভাবার জন্য আপনারা আছেন। কি হবে কি হবে না জানি না, ভিআইপি গেস্টদের গায়ে কিন্তু একটা যেন আঁচড় পর্যন্ত না লাগে। এবার এত এত লোকজন আসবে, দু একটা মিস আপ হতেই পারে, সেগুলোকে কিভাবে কি করে রং চড়িয়ে মিডিয়ার কাছে ডেলিভারি করতে হবে সেটা দেখে নেওয়া যাবে। কিন্তু সেই লিস্টে যেন কোনো সেলিব্রিটি গেস্ট না থাকে, এটা মনে রাখবেন। আর সিরিয়াস কোনো অ্যাটাক হলে তখন? Try your best to stop all those fucking things, Krishnan. নেহাত না পারা গেলে গল্প ঘুরিয়ে বলার অনেক রাস্তা আছে। শুধুমাত্র কুম্ভ মেলা শেষ না হওয়া পর্যন্ত মিডিয়া যেন কোনো বাইট না পায়। আর অতি অবশ্যই খেয়াল রাখবেন, এই যে অ্যাটাকের পরিকল্পনা হয়েছে সেটা আমরা জানি, এই কথাটা জাস্ট চেপে দিতে হবে। কুম্ভ মেলায় কোনো ধরনের কোনো অ্যাটাক হচ্ছে না। যদি কিছু মিসহ্যাপ হয় তাহলে সেটা নেহাতি অ্যাক্সিডেন্ট। কোটি কোটি মানুষ থাকলে এমন দু চারটা ঘটনা ঘটেই থাকে। দ্যাটস ইট। মানে পুরো বিষয়টাই সবার কাছে অজানা থাকবে, তাই তো? অ্যাবসলিউটলি রাইট মিস্টার কৃষ্ণন। আই নো ইউ আর দ্য ব্রিলিয়েন্ট ম্যান ইন আওয়ার টিম। আপনি জানেন আমরা ঠিক কি চাইছি আর আপনাদের ঠিক কি করতে হবে। সো ডু দিস উইথ স্মুথনেস। হিন্দু ধর্মের অন্যতম বিখ্যাত এবং বড় উৎসব এটা। এর সাথে কোনো রকম আনওয়ান্টেড স্টোরির লিঙ্ক আপ আর যাই হোক পিএম স্যার একেবারেই পছন্দ করবেন না। কথাটা মাথায় রাখবেন, কেমন? কারণ সাধারণ মানুষের সিকিউরিটির জন্যই আপনাদের রাখা হয়েছে। সামনের কোনো দিনে যেন প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা আমাদের এগেনস্টে কোনো ধরনের প্রশ্ন তৈরি করতে না পারে, সেটার দায়িত্ব আপনাদের দেখার। মনে থাকবে তো? ভুলে যাওয়ার উপায় আছে কি? উপায় রাখার দরকারও তো নেই। পিএম আপনাদের লিমিটলেস পাওয়ার দিচ্ছেন, ইউজ করুন সেগুলো। শুধু কোনো ধরনের কন্ট্রোভার্সি কিংবা বিতর্ক তৈরি হওয়ার মতো কোনো খবর আমরা কোনোভাবেই চাইছি না। So do your job and best of luck for you all and your team.